ওকে, আজকে 13ই মে আমাদের পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 এবং 2 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 25। হ্যাঁ, তারপর লাস্ট ক্লাসে ফ্ল্যাগস দিয়ে একটা টেমপ্লেট করতেছিলাম, রাইট? তো এটা আমরা একটু পর্যন্ত করছি, বাট এটা রেসপন্সিভ না। হ্যাঁ, আর আমরা রেসপন্সিভ এটা দিয়ে আসলে ফ্ল্যাগস দিয়ে করবো না, করা যায় বাট আমরা করবো না যেহেতু আমাদের টাইমটা একটু শর্ট। তো এটা পরবর্তী সিনারিওটা কি আমাদের, হ্যাঁ আমরা সেখানে একটু যাই। পরবর্তীতে আমরা যেটা করব, যে আপনাদেরকে বলছিলাম যে টেমপ্লেটটাকে কমপ্লিট করে নিতে, তো আপনারা অনেকে হয়তো শুরু করছেন, যারা শুরু করছেন আমার রিকোয়েস্ট থাকবে এটা কমপ্লিট করেন। কাজ কিন্তু বেশি বাকি নেই, আর অল্প কিছু কাজ আছে, আপনারা চাইলেই পসিবল। স্লাইড লাগবে না, স্লাইড ছাড়া করেন। যেমন দেখেন এখানে আমরা যে কাজগুলো করছি, আমি এটা গতকালকে বলছিলাম, আর আগের যে ফ্লট দিয়ে যেটা করছি কোডগুলো কিন্তু সিমিলার। ইভেন এখানেও একদম এই জায়গা থেকে শুরু করে আমরা যে একটু এখান পর্যন্ত যে করছি, হ্যাঁ ম্যাক্সিমাম কোড কিন্তু সিমিলার। কোড অ্যাকচুয়ালি কি এখানে আমার তো ব্যাকগ্রাউন্ড, তার রয়েছে কি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো ছাড়া আর কোনো কোড নেই কিন্তু অ্যাকচুয়ালি, খালি এগুলো আবার কি রিপিট রিপিট রিপিট। তো আপনাকে জাস্ট বুঝতে হবে যে আপনি কিভাবে কোডটা ইউজ করবেন। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে যে আমাদের গাইডলাইনগুলো ফলো করে যদি একটু প্র্যাকটিস করেন, এই বুঝের যে আপনার ব্যাপারটা সেটা চলে আসবে আপনার নলেজের ভিতরে। তো এই জন্য আমি চাচ্ছি যারা করান, যতদিন শুধু কি আমারটা দেখে জাস্ট কপি করুন, ততদিন এটা আর হবে না। অ্যাকচুয়ালি আপনি নিজেকে ট্রাই করতে হবে, নিজে থেকে একটু ট্রাই করতে হবে যে একটা আমি এটা করবো, এটা একটা প্রবলেমটা কীভাবে সলভ করবো এটা একটু ভাববেন আগে কি করতে হবে, সে ভাবনাটা আপনার কোডে যে আপনার কি কনভার্ট করতে হবে, তাইলে পসিবল। ভুল হবে, তারপর কোথাও কি গ্যাপ থাকবে, সেটা আবার ভিডিও দেখবেন বা গুগল করবেন, আবার সলভ করবেন, আবার এসে কোড করবেন। একটা বা দুটা করে এরপর সলভ করতে পারলে দেখবেন যে এরপরটা আপনি কি অটোমেটিক্যালি পারতেছেন, আপনার ব্রেন আপনাকে নক দিবে যে এখানে এইভাবে সলভ করো, এখানে কোডটা এইভাবে করো, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি সামনে দিয়ে আগাচ্ছি না। তো এখানে একটা জিনিস দেখাচ্ছি, আপনি একটা জিনিস দেখাই, আমি নেক্সটে চলে যাচ্ছি। চলেন আমরা একটু প্লিজ সবাই একটু খেয়াল করেন। এখানে আমি ল্যাব 24 কোডটাই নিচ্ছি, এটাই আছে এখানে। নাইস। এখানে দেখেন এই যে আমাদের এই ওয়েবসাইটটা যেটা আছে, এটা হলো যে একটা কি আমরা ল্যান্ডিং পেজ করতে যাচ্ছিলাম এখানে। হ্যাঁ, প্রথম যেটা করছিলাম এটা ছিল মাল্টিপেজের ওয়েবসাইট, আপনাদেরকে বলছিলাম কি অন্য পেজগুলো করে নিয়ে আসেন। তো এখানে আমি কিন্তু লিঙ্কগুলোতে খালি রাখছি, খেয়াল করেন আমি লিঙ্কগুলো সবগুলোই কি ফাঁকা রাখছি। এই লিঙ্কগুলো সবগুলোই ফাঁকা অ্যাকচুয়ালি, এখানে কোনো লিঙ্ক আমি কি বসাই নাই, শুধুমাত্র প্রথমটাতে বসাইছি। এখন ধরেন আমরা যদি হচ্ছে এটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট করি, তাহলে সেক্ষেত্রে মিনিবারটা কীভাবে কাজ করে এটা আমরা একটা বোঝা দরকার আছে। সিঙ্গেল পেজ ওয়েবসাইট যেগুলো আছে এগুলো আমরা বলি কি ল্যান্ডিং পেজ। কি বলি? ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। হ্যাঁ, তো ল্যান্ডিং পেজের মধ্যে মেনুটা কিভাবে কাজ করে আমরা একটু বুঝি, কারণ ল্যান্ডিং পেজে তো অন্য পেজ নাই যে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, ক্লিক করলে মেনু পেজে চলে যাবে, এরকম কোনো সিস্টেম নাই। তাহলে এখানে উপায়টা কি? এখানে উপায় হচ্ছে যে প্রতিটা প্যারেন্টের মধ্যে যে আইডি দেওয়া আছে সেই আইডি, প্রতিটা প্যারেন্টের মধ্যে যে আইডি দেওয়া আছে সে কি আইডিটাই আপনার এখন কি অ্যাড্রেস। কথা বুঝতেছেন? প্রতিটা সেকশনের মধ্যে যে আইডিগুলো দেওয়া আছে সেটাই হচ্ছে কি আপনার এখন কি ন্যাভবারের অ্যাড্রেস। ধরেন এই যে এটা কি আছে, এটা অ্যাবাউট সেকশন, ঠিক আছে? এখন আমরা যদি এই ন্যাভবারে এসে যেখানে অ্যাবাউট আছে এই জায়গার মধ্যে একটা হ্যাশ দিয়ে আইডিটাই বলে দিই। নর্মালি আমরা সিএসএসও কিন্তু কি করি আইডির জন্য কি বলি, হ্যাশ বলি না? ওই সেম প্রসেসে অ্যাঙ্করটাকে আমরা কি আইডিটা দিলাম, কোন আইডি, যে আইডিটা অ্যাবাউট সেকশনে আসছে অথবা যে সেকশনটা আমি কি অ্যাবাউটে ক্লিক করলে দেখতে চাচ্ছি সেটার আগে একটা হ্যাশ দিয়ে দিলাম। একটু কাজ শুধু, এবার একটু দেখেন যে ক্লিক করেন এখানে অ্যাবাউটে চলে আসছে, ক্লিক করলে অ্যাবাউটে চলে আসছে, মানে ওয়ান পেজ ওয়েবসাইটে যেটা সিস্টেম আর কি। ওকে নাইস। এরপর কি আছে মেনু, এই যে মেনুটা হচ্ছে যে এখানে আছে যে আওয়ার কি মেনু। তাহলে মেনুটার হচ্ছে যে এটার নাম কি, এটার নাম হচ্ছে ধরেন রেস্টুরেন্ট মেনু সেকশন। তা আমি এটা নিয়ে এখানে ধরেন কি বসাই দিলাম হ্যাশ মেনু সেকশন। এই এটা আসেন, এরপর ধরো আমি যদি এখানে যাই মেনুতে ক্লিক করলে এটা এখানে কি চলে আসতেছে। ওটা ক্লিয়ার সবাই? একবারে সিম্পল জিনিসটা। কিন্তু এখানে আবার দেখেন আমি যদি হোমে ক্লিক করি তাহলে হোমে আবার কোথায় যাচ্ছে, ইন্ডেক্স ফাইলে যাচ্ছে। আবার আপনি যদি চান যে হোমে ক্লিক করলে ইন্ডেক্স ফাইলে যাবে না, এরকম করে কোনো একটা কি আইডিতে হিট করবে, তাহলে সেটাও পসিবল। এটা কীভাবে আমরা করে জিনিসটা, ধরেন এই সবার উপরে কি আছে বডি, তখন আমরা বডিতে একটা আইডি দিয়ে রাখি, বডি ইকুয়াল টু ধরেন দিয়ে রাখলাম হোম, বডি ইকুয়াল টু হোম, ঠিক আছে? তো আবার আমরা যদি হচ্ছে যে এই ইন্ডেক্সের পরিবর্তে যদি এখানে যদি বলে দিই হোম, তাহলে এবার হোমে ক্লিক করলে কোথায় চলে যাবে, হোমে চলে যাবে। হ্যাঁ, ইন্ডেক্সে চলে যাবে। আচ্ছা, এই যে প্রসেসটা এটা কি কোনো কনফিউশন আছে কারণ? একবারে সিম্পল না? আপনার যে লিংকের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোর মধ্যে দুটো জিনিস আমরা বসাইতে পারি, হয়
কোন পেজের কি সরাসরি লিংকটা পাথটা, আর যদি একই পেজের হয় তাহলে সেই পেজের থেকে কি বিভিন্ন সেকশনের আইডি গুলা হ্যাশ দিয়ে পাঠিয়ে দিব। আইডি কিভাবে ডিক্লেয়ার আমরা দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে সবার কি মাথার উপর আইডি ডিক্লেয়ার হবে, আর সেটা এখানে এসে জাস্ট কি আপনি হ্যাশ দিয়ে কল করে দিবেন। হ্যাশ দিয়ে কল করে দিলে এটা কাজ হয়ে যাবে। যেমন এখন আমি এখানে দিই হোম, তাহলে দেখেন হোমে গেল, তারপর হচ্ছে অ্যাবাউট বললে কি অ্যাবাউটে গেল, সেকশন মেনু বললে মেনুতে গেল। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে এটা খুব ফাস্ট যাচ্ছে, খুব ফাস্ট, স্লো করে আসতেছে না, এটাকে কন্ট্রোল করা পসিবল। ধরো আমরা যদি হচ্ছে এখানে এসে লিখি যে SCROL স্কলবার বিহেভিয়ার, হ্যাঁ W3 স্কুল এভাবে একটু সার্চ করো, স্কলবার বিহেভিয়ার W3 স্কুল এভাবে করলেই ওরা আমাদের একটা কি কোড দিবে। এই যে এই কোডটা লাগবে আমাদের, হ্যাঁ HTML, এটা কি HTML এলিমেন্ট, সেটা ধরে HTML ট্যাগ লিখতেছে একটা, তারপর আমরা এখানে কি লিখছি সিলেক্টর লিখতেছি, হ্যাঁ HTML ট্যাগ নাম সিলেক্টর, আর এখানে বলে দিচ্ছে কি স্কল বিহেভিয়ার স্মুথ। এই কোডটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে CSS এর ওই যে কমন কোডের একটা এরিয়া আছে না আমাদের, সেই এরিয়ার মধ্যে রেখে দিবেন, হ্যাঁ যে কোনো জায়গায় রেখে দিন, উপরে নিচে যে কোনো জায়গায় কি রেখে দিন। এটাকে আমাদের এখানে যেহেতু HTML আমি সবার উপরে রেখে দিলাম। এবার একটু দেখেন আমি এটা এখানে রাখলাম, পাশে হচ্ছে আমি আরেকটা ট্যাব ওপেন করলাম। একটু প্লিজ খেয়াল করে আমরা একটু হোম অ্যাবাউট, একটা স্লো আছে না একটু আগের থেকে, আর এটা দেখেন বোঝা যাচ্ছে না যে একদম আসতেছে দিকে, এটা ফাস্ট খুব, আর এটা করেন স্লো করে আসতেছে। জাস্ট কি করলাম এই কোডটা একদম মুখস্থ করে রেখে দিবেন, এটা HTML কি সিলেক্টরের নাম, আর এটা স্কিল বিহেভিয়ার স্মুথ, দ্যাটস ইট। এটা করলেই না, হ্যাঁ এটা দিয়ে আসলে নেটের কোনো ইস্যু না, এটা সরাসরি আপনার এখান থেকে কাজ করবে। এটা ক্লিয়ার সবাই? স্যার ওই যে বডিতে স্যার একটা স্যার আইডি মেনশন করলেন, হ্যাঁ 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 আইডি মেনশন করে স্যার আইডির নামটা দিতে হয় না স্যার CSS এর ক্ষেত্রে? CSS করার সময় হ্যাঁ CSS তো আইডি দিব আমরা, এটা স্যার ওই যে বডিতে স্যার ওই যে সরাসরি বডি এখন যা এই যে না আমরা তো এটার সাথে তো CSS এর কোনো সম্পর্ক নাই, আপনি এখানে দিলেন, এখানে দেওয়ার পরে CSS এর যদি সেম নামে কিছু থাকে তাহলে ডিজাইনটা পাবে, নাহলে ডিজাইন না পেলে অন্য কাজ করবে, কারণ এটা অন্য কাজ করতেছে। ওই যে CSS যখন আমরা বডির কাজ করতেছি তখন কি শুধু বডি লিখবো এখানে? বডি মানে যেকোনো একটা লিখলে হবে, হোম লিখলে হবে, বডি লিখলে হবে, এটা লিখলেও সিলেক্টর, এটা লিখলেও কি সিলেক্টর। এই লোকজন গড়টা ক্লিয়ার এটুক? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নাইস। আচ্ছা এরপর একটু দেখেন, এটা আরেকটা ইস্যু জানি কি জানি বললো ভাবছিলাম, ভুলে গেছি আবার। এবার ধরেন এখানে নামগুলো কি হয় জানেন, ফিচার্স মেনু সেকশন, বাট কি অ্যাবাউট সেকশন। এখন যদি এটা যদি আপনাকে দেখতে খারাপ মনে হয় তাহলে আপনি নামগুলো এভাবে দিবেন না, আপনি কি দিতে পারেন ধরেন কি অ্যাবাউট আস, তাহলে ক্লিক করলে এখানে ম্যানুয়ালে কি দেখা যাবে অ্যাবাউট আস, তাহলে এখানে ক্লিক করলাম কি দেখা যাচ্ছে রেস্টুরেন্ট মেনু সেকশন। এইভাবে যদি দেখতে খারাপ লাগে আপনি তখন দিবেন শুধুমাত্র রেস্টুরেন্ট মেনু, এটা আর কি মানে ওই আইডিতে লিখবেন না। দ্যাট মিনস তার আইডিতে লিখবেন না মানে কি বলেন তো, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আইডিটা এখানে যখন আপনি কি বানাচ্ছেন তখন তার নাম দিবেন হচ্ছে কি এতটুকু, ওকে, তাহলে অ্যাকচুয়াল একদম নামটা সুন্দর করে আসবে, মিনিংফুল হবে। হ্যাঁ আচ্ছা এরপর আরেকটা ব্যাপার একটু দেখেন, এটা বলে এটা ক্লোজ। এই যে এখানে আমরা যখন আসতেছি নাম্বারটা হারাই যাচ্ছে, আমরা যে নাম্বারটা যখন স্ক্রল করব তখন আমরা কি এটাকে দেখব, তাহলে এটাকে বলা হয় কি স্টিকি। আমরা ব্যাপারটা অলরেডি জানি, পজিশন কি স্টিকি, রাইট? এখন এটা কে, এটা নাম্বার না, এটা দেখেন তো এটা হচ্ছে কি এই নাম্বারটা, নাম্বার সেকশন একটা আইডিয়া আমাদের কাছে কিন্তু অলরেডি কিন্তু কি আছে, রাইট? আমরা যদি ওর কাছে যাই নাম্বার সেকশন, এই নাম্বার সেকশনে আসলাম, এখানে যদি বলে দিই যে কি বলবো পজিশন স্টিকি, স্টিকি CKY স্টিকি, আর টপ বলে দিতে হবে কি 0 পিক্সেল। হ্যাঁ তাহলে যখন আমরা এটা স্ক্রল করব তখন স্টিকি হবে আর এটা একদম টপে যেয়ে কি বসে যাবে। খুবই সিম্পল ম্যাটার আমাদের, একবারে কোনো চেঞ্জ নাই, নেসগুলো সেই বসে যাচ্ছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, সেটা পরে আবার দেখেন, এখন চেঞ্জ করা লাগবে না, এখন ঠিক আছে। এটা দেখেন নরমালি এভাবে আছে, হোমে আছে, অ্যাবাউটে যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ নাইস, এখানে আসেন, নিচের দিকে আসেন, কিছু কিছু সময় এটা দেখেন এটা ঝামেলা করতেছে, দেখেন কিছু কিছু সময় ঝামেলা করতেছে। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে কে বলতে পারবেন? এটা কি হচ্ছে এখানে? এটা হচ্ছে যে ওভারলে হয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এইখানে আসলে যেটা হচ্ছে ধরেন এটার প্রায়োরিটি এখন কম, এটার প্রায়োরিটি এখন কি বেশি, দ্যাটস ওয়াই এটা নিচে এটা কি উপরে, এরকম করে আরো অনেক সেকশন অন্য সেকশনে করতে পারেন। এখানে এক্সেম ঘটনায় করছে, তখন কি এটার প্রায়োরিটি বেশি, এটার প্রায়োরিটি কম। আমরা জ্যান্ডিস করার সময় বলছিলাম কি ধরেন মনে মনে ধরে নেন যে সবার প্রায়োরিটি হচ্ছে কি 0, তাহলে এটার প্রায়োরিটি যখন বেড়ে গেছে তার মানে এটা প্রায়োরিটি কি 0 চেয়ে বেশি,
এটা যখন বাড়তেছে এটা 0 চেয়ে কি বেশি, তাহলে আপনার এটা প্রায়োরিটি আরো বাড়াইতে হবে। প্রায়োরিটি বাড়াইতে হলো হচ্ছে যে আমরা দুটো জিনিস ইউজ করি, যদি HTML এলিমেন্টের ব্যাপারে হয় তাহলে হচ্ছে কি জেড ইন্ডেক্স, আর যদি কি CSS এর প্রপার্টির ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে কি ইম্পর্টেন্ট, রাইট। আর জেড ইন্ডেক্সটা হচ্ছে যে কি পজিশন ছাড়া কাজ করে না, এখানে পজিশন আছে তাহলে আমরা এখানে ইউজ করতে পারি, আর আছে জেড ইন্ডেক্স, কোনো সমস্যা নাই। আমি বললাম জেড ইন্ডেক্স ধরেন একদম হাই ভ্যালু দিয়ে দিলাম তাকে, হ্যাঁ একদম হাই ভ্যালু, অসংখ্য 999 দিয়ে দিলাম। হ্যাঁ এবার দেখি একটু চলেন কি অবস্থা, সে কি করে আমাদেরকে। এখন ঠিক আছে না? ওকে, তাহলে সব একদম সিম্পল সলিউশন। এগুলো একটু প্লিজ খেয়াল রাখবেন, হ্যাঁ কাজ শেষ আমাদের। সাইডে কি ধরে যে পজিশনের নিচেই দিয়ে দিলাম না, আপনার জেড ইন্ডেক্স পজিশন ছাড়া কখনোই কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আর এটা আপনার কি হাই ভ্যালু, আবার আপনার অন্যগুলোতে যদি যত কিছু ভ্যালু থাক না কেন, এটা যদি এরপরে যদি হাই না হয় তো এখানে অসংখ্য 9 দিয়ে দিবেন। হ্যাঁ ইম্পর্টেন্টটা যেন কিভাবে ইউজ করতে, ইম্পর্টেন্টটা হচ্ছে যে কোন একটা ভ্যালুর সাথে এসে এইভাবে লিখে দিবেন ইম্পর্টেন্ট, তাহলে এই টাইপের আরো কোনো ভ্যালু থাকলে যেটা এটা রিপ্লেস করতেছে আর এটা রিপ্লেস করতে পারবে না, তখন এটাই তার কি পাওয়ারফুল হবে, এটাই তখন কি উপরে চলে আসবে। ইম্পর্টেন্ট দিয়ে করা যায় না না, ইম্পর্টেন্ট এটা করা যাবে না। এটা করতে হলে আপনাকে এই জেড ইন্ডেক্স দিয়ে এলিমেন্টের হচ্ছে পাওয়ার বাড়ানো হয়, ঠিক আছে? এতটুকু সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন? ওই যে স্ক্রল বারটা আমরা যে স্টিকি করব, সেক্ষেত্রে স্ক্রল করার সময় যে আপনি যে তারপর পজিশন দিবেন না, কি বুঝি নাই। মানে স্ক্রল বারটা তো একটু ফার্স্ট টাইম মানে একটু নিচে থাকবে প্রথমে, যখন একটু উপরের দিকে চলে যায় কেন? এটা তো আপনার সেট উপর প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। যদি এমন হতো এটা নিচে আছে এটা, তাহলে সে উপরে যেয়ে বসতো, মানে উপরে যদি একটু গ্যাপ থাকে, হ্যাঁ তাহলে উপরে যেয়ে বসতো। এখন তো ওরকম নাই, মানে সেটা তো আপনার এটাও গ্যাপ থাকতে হবে, এখন তো গ্যাপ নাই। ধর উপরে কিছু একটা আছে আপনার, এটা আপনি ওই দিনে দেখেছিলেন, আপনি ভুলে গেছেন। ধর আপনার এখানে একটা H1 আছে, H1, হ্যাঁ এটা অলরেডি এটা গ্যাপ কিন্তু, হ্যাঁ সালাদ কিছু লাগবে না, এই যে সালাদ এটা গ্যাপ, ট্রান্সলেটর অটোমেটিক উপরে পড়ে যাচ্ছে, কিছু নাই, বুঝলেন কিভাবে? আচ্ছা তাহলে আজকে আমাদের গ্যাপ আমাদের, হ্যাঁ ক্লোজ। এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকলেও শেষ। আচ্ছা করবেন এটা, আচ্ছা ন্যাপার, আচ্ছা ন্যাপারটা করেন করলে, হ্যাঁ জাস্ট একটু করেন, একটু দেখেন কাজ হয় কিনা, হয়েছে না? তো এই কোডটা দিয়ে আমরা যে স্ক্রল বারকে স্মুথ করছিলাম, সো এটা তাহলে এখন লিখতে পারেন। চলো আমরা হচ্ছে নেক্সট চলে যাই। হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের হচ্ছে যে এখানে আর দুটো টপিক আছে, একটা টপিক আছে, একটা হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপ বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। আমরা চাইছিলাম দুটো করতে, আপাতত একটা করি, এরপরে সময় থাকলে আমরা আরেকটা কি পরবর্তীতে দেখবো আরেকটা। এরপর আরেকটা মাসনের টপিক রয়েছে মিডিয়া কোয়েরি। হ্যাঁ তো মিডিয়া কোয়েরি দিয়ে হচ্ছে যে উইদাউট রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক আমরা কোন একটা সাইটকে রেসপন্সিভ আমরা কি করে ফেলতে পারবো, ডিসপ্লে গ্রিড, ঠিক আছে না? গ্রিড বাদ, হ্যাঁ আচ্ছা কি বললাম যে হচ্ছে যে আমাদের যে এই ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা কিন্তু রেসপন্সিভ না। আমরা এটা ছোট করি, দেখুন এটা কি আপনার হচ্ছে যে চ্যাপ্টার হয়ে যাচ্ছে বা কি ভেঙে যাচ্ছে, এরকম কিছু ঝামেলা হচ্ছে আর কি। হ্যাঁ মানে চেষ্টা করতেছে সে থাকতে, যেহেতু আমাদের কোড ঠিকঠাক আছে। এই যে কিছু জায়গায় ঝামেলা দেখতেছেন না, যেমন এখানে একটা উঠে গেছে, এখানে চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ তার ধরেন হচ্ছে যে এইখানে আসলে এটা বেশি ছোট হয়ে গেছে। এই যে কিছু প্রবলেম, এই প্রবলেমগুলা রেসপন্সিভ ওয়েবসাইটে থাকে না। রেসপন্সিভ ওয়েবসাইটে কেমন হয় ওদেরটা গেলে আমরা দেখতে পারবো। দেখেন এই যে এখানে কি এটা ছোট উপরে নিচে চলে আসতেছে, তারপরে এটা উপরে নিচে চলে আসতেছে, মানে স্ক্রিন অনুযায়ী কন্টেন্টগুলা ঠিক রাখবে, চ্যাপটাও করবে না, বেশি কি বড়ও করে দিবে না। যে স্ক্রিনে যে কটা কন্টেন্ট থাকলে ঠিকঠাক দেখায় সে কটাই কি থাকবে, এটা হচ্ছে রেসপন্সিভের মেন কনসেপ্ট। এই জন্যই আমরা যেখানে একটা ওয়েবসাইট, হ্যাঁ একই ইউআরএল রেখে, মানে একই অ্যাড্রেসে রেখে যে কোনো ডিভাইস থেকে ঢুকলেই ঠিকঠাক দেখতে পাই। হ্যাঁ যদি এটা না হতো তাহলে দেখা যেত যে একটা ডিভাইসের জন্য এক ধরনের ওয়েবসাইট করা লাগতো, এটা একসময় হতো, বাট এখন আর ওই জিনিসটা নাই। এখন যেটা হয় যে একটাই ওয়েবসাইট, কমন অ্যাপ্লিকেশন, কিন্তু সবাই সব ডিভাইস থেকে ঢুকেই সেটাকে একইভাবে অ্যাক্সেস করতে পারতেছে, কেউ কোনো ইনফরমেশন লস করতেছে না, কাকে ওয়েবসাইটটা দেখার জন্য কি স্ক্রল করা লাগতেছে না, জুম করা লাগতেছে না, জুম আউট করা লাগতেছে না, অর্থাৎ আপনার যে ডিভাইস সেই ডিভাইস অনুযায়ী এটা কি ফিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখনকার সিস্টেম, এখনকার এটার ট্রেন্ড এরকমটাই। হ্যাঁ এই যে বিষয়টা, যে কনসেপ্টটা, এই কনসেপ্টের নাম হচ্ছে কি রেসপন্সিভ। আর এই রেসপন্সিভের বিষয়টা আমরা মিডিয়া কোয়েরি দিয়ে করতে পারি। যদি চান বলেন যে আমি কোনো ফ্রেমওয়ার্কের হেল্প নেব না, তাহলে জাস্ট মিডিয়া কোয়েরি দিয়ে আনা। মিডিয়া কোয়েরি আর ফ্লেক্স এই দুইটা হলে খুব স্মুথলি হচ্ছে যে আপনি যে কোনো সাইটকে রেসপন্সিভ করে ফেলতে পারেন, কোনো ঝামেলা নেই। হ্যাঁ র সিএসএস সেটা। হ্যাঁ ধর আমরা যদি আর 2 দিন সময় দিই এটার মধ্যে, তাহলে হয়ে যাবে সেই বিষয়টাও।
বাট আমি এটা পরবর্তীতে আপনার সিম্পলি দেখাই দিব না। তো আপাতত যদি বলি যে শর্টকাটে আমরা কিভাবে রেসপন্সিভে চলে যেতে পারি, তাহলে আমাদের কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে কি কোনো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। তো আমরা যদি এটা গুগল করি অ্যাক্টিভেশন, ধরুন এখানে যদি আমি বলি যে সিএসএস ফ্রেমওয়ার্ক লিস্ট 2024, দেখবো যে অনেকগুলো লিস্ট এখানে কি দেখাচ্ছে, বালমা, টেলউইন, সিএসএস ফাউন্ডেশন, বুটস্ট্র্যাপ, ম্যাটেরিয়ালাইজ, হ্যাঁ, কোকা ট্যাগ, তারপর হচ্ছে কি এরকম অনেকগুলো আছে এরকম। তো এখান থেকে যে কোনো একটা আপনি প্রথমে শিখে নেন, পরবর্তীতে যদি বলেন যে কটা শিখা লাগবে, যেহেতু অসংখ্য আছে, তো এটার ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে যে কোনো একটা শিখে নেবেন, এর পরবর্তীতে দেখবেন যে মার্কেটে কোনো কোনো ট্রেন্ড চলতেছে কিনা, অথবা জব ডিমান্ডে কোনোটা আপনারা কি আগায় রাখবে কিনা, এরকম যদি কিছু থাকে তাহলে সেটা শিখে নেবেন। আর এরপরে যদি কিছু শিখতে হয় তাহলে সেটা আপনার প্রয়োজন অনুযায়ী শিখবেন। ধরো আপনি কোনো একটা অফিসে গেলেন, একটা জব পেলেন, বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, দেখা যাচ্ছে যে কি আপনি বুটস্ট্র্যাপ শিখলেন, বুটস্ট্র্যাপ দিয়ে পাচ্ছেন না, দেখা গেল সেখানে হচ্ছে যে আপনার অন্য কোনো একটা ফ্রেমওয়ার্ক লাইক ধরেন হচ্ছে যে হতে পারে এই যে ম্যাটেরিয়াল ইউ এর অনেক কাজ দেখতে পাচ্ছেন প্রতিদিন, তাহলে ওটা আপনি কি শিখে করে ফেলবেন। কথা ক্লিয়ার? যদি আপনি একটা শিখতে পারেন, কনসেপ্টগুলো আপনার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে তারা কাজ করে। এরপরগুলোতে সুইচ করতে বিষয়টা সময় আপনার লাগবে না। বুটস্ট্র্যাপ নিয়ে এটা কি বলা হচ্ছে চলেন দেখি তো আমরা। বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে 2011 সালে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে টুইটারে ছিল এটা, যেটা এখন কি এক্স হিসাবে হচ্ছে পরিচিত। আর হচ্ছে যে আর কি কি আছে এখানে, আর এখানে সেটআপ করতে হয়, এগুলো ওরা বলতেছে, তো এগুলো নিয়ে আমাদের প্রবলেম নাই। আর এখানে কি আছে দেখি, জি আচ্ছা, তো এখানে দেখেন বুটস্ট্র্যাপ, টেলউইন এগুলো আছে। তো আমরা একটু বুটস্ট্র্যাপটা নিয়ে একটু দেখি বুটস্ট্র্যাপের কি অবস্থা আর কি। বুটস্ট্র্যাপ মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, Bootstrap 5 is the newest version of Bootstrap. এখানে বলছে কি দেখেন, Bootstrap 5 is the newest version of Bootstrap। অর্থাৎ Bootstrap কে ধরো বুঝলাম এটা একটা কি CSS ফ্রেমওয়ার্ক। CSS ফ্রেমওয়ার্ক কি করে পরে আসতেছি। এরপরে CSS ফ্রেমওয়ার্কের অনেকগুলো ভার্সন আছে ধরে নেন, তার মধ্যে এখন লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে Bootstrap 5, which is the most popular HTML CSS JavaScript framework for creating responsive and mobile first website. ওকে, তাহলে আমরা এই লাইনটা থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি, তাই হ্যাঁ, সেটা হচ্ছে কি যে এই বুটস্ট্র্যাপ কি করে একটা ফ্রেমওয়ার্ক, সে কি করতেছে, সে কি রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট করতেছে এবং কি মোবাইল ফার্স্ট ওয়েবসাইট ক্রিয়েট করতেছে। আর মোবাইল ফার্স্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি মোবাইল ফ্রেন্ডলি বোঝাচ্ছে আর কি, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, মানে যেটা রেসপন্সিভ সেটা অ্যাকচুয়ালি কি এখানে ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি বা যে কোনো ডিভাইস ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। এরপরে এই ফ্রেমওয়ার্ক আপনাকে HTML, CSS, JavaScript তিনটারই সাপোর্ট দিচ্ছে, নট অনলি HTML, নট অনলি CSS, নট অনলি JavaScript। অর্থাৎ এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা একদম কম্বো। আপনি এটাকে ভালো করে ইউজ করতে পারেন, ইউজ করা শিখতে পারেন, ধরো আপনি CSS কিছুটা কম পারেন তাহলে রিকভার করতে পারেন, কোনো প্রবলেম নাই। ধরো JavaScript আপনি একদম পারেন না, কিন্তু দেখবেন যে আপনি ঠিক স্লাইডার বানিয়ে ফেলতে পারতেছেন, গ্যালারি বানিয়ে ফেলতে পারতেছেন, মডেল পপআপ বানিয়ে ফেলতে পারতেছেন, এরকম অনেক কাজ করে ফেলতে পারবেন যেগুলো আপনি বুঝবেন না, যেগুলো JavaScript দিয়ে কি হয়ে যাচ্ছে, বিকজ অফ এই বুটস্ট্র্যাপ এই কাজগুলো খুব সুন্দর করে গোছায় করে রাখছে। তো আমাদেরকে বিষয়টা জানতে হবে, শুধু তারা কিচ্ছু না। বুটস্ট্র্যাপ 5 ইজ কমপ্লিটলি ফ্রি টু ডাউনলোড অ্যান্ড ইউজ। এটা ইউজ করতে গেলে টাকা পয়সা লাগবে না, ফুললি ফ্রি, জাস্ট আপনি এটা ইউজ করাটা বুঝবেন আর ইউজ করবেন, শেষ। আচ্ছা, আমরা একটু বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই, চলেন। আচ্ছা, আমরা এখানে যদি একটু লিখি যে ইউজ অফ বুটস্ট্র্যাপ, এটা 12 মনে করে দেবেন এগুলো। আচ্ছা, এরকম কিছু ইনফরমেশন পাচ্ছি না, যাই হোক। আরে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। বুটস্ট্র্যাপটা আপনারা অনেক জায়গা থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা সবসময় প্রেফার করি সেটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট থেকে শিখবেন, অন্য কোনো শেখার দরকার নেই। অফিসিয়াল সাইট থেকে শেখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কোনো আপনার হচ্ছে নতুন কোনো কি এরকম ফ্রেমওয়ার্ক হোক
বা লাইব্রেরি হোক, কোনো টেকনোলজি হোক, যখন শিখবেন ওদের ডকুমেন্টেশনটা পড়বেন। ডকুমেন্টেশনের মধ্যে সব কিছুই লেখা থাকে। দেখবেন হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইটে এটা বোঝাচ্ছে, অনেকে বলে বলে বোঝাচ্ছে, অনেকে দেখে দেখে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু এখান থেকে শিখে সে তার মতো করে জিনিসটাকে বোঝায় এবং আমরা এটা বুঝতে পারি। তো আপনি যদি একটু যদি ভালো করে খেয়াল করেন, আপনি নিজেই এই যে কোনো আপনার এরকম কি বলে এটাকে, কোনো আপনার টেকনোলজি হোক বা ফ্রেমওয়ার্ক হোক, আপনি খুব সহজেই নিজে নিজে এটাকে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওই যে কথাটা ওখানে বলতেছিলাম, আমরা এখানে কথাটা বলছিলাম বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। তো এটা ঠিকঠাকভাবে লিখছে, ওরা একটা উল্টাভাবে লিখছে জিনিসটা। বিল্ড ফাস্ট দ্যাট মিনস আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব দ্রুত ওয়েবসাইটটাকে বানিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, খুব দ্রুত কিভাবে বানাতে পারবো? ধরেন আমরা যখন লাস্ট দুটো টেমপ্লেট করছিলাম, দেখা যাচ্ছে কি সব কোডে আমাকে লিখতে হচ্ছে। HTML তো লিখতেই হয়, পাশাপাশি CSS এভরিথিং লিখতে হয় আমাদের, রাইট? কিন্তু যদি আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন, তাহলে যেটা দেখা যাবে যে কিছু কিছু CSS যেগুলো কমনলি ইউজ হয় এগুলো এরা লিখে রাখছে। তাহলে আপনাকে সেটার জন্য আর কোনো কিছু কি লিখতে হবে না, আপনি শুধুমাত্র এটার অ্যাড করলে কাজ হয়ে যাবে, অথবা এটা কিছু সিলেক্টর লিখে রাখবে, সেগুলো আপনি ইউজ করলে হয়ে যাবে। দুটো কথা বললাম, একটা হচ্ছে কি কিছু কিছু কমন জিনিস ওরা লিখে রাখছে, ওটা আপনার ইউজও করতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস বললাম, কিছু কিছু কমন জিনিস ওরা লিখে রাখছে, বানায় রাখছে, লাগে ধরেন সিলেক্টর, সেই সিলেক্টরগুলো আপনার বুঝতে হবে, ইউজ করতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আবার দুইটা জিনিস একটা এক্সাম্পল দিই, ধরেন H1 H2 এগুলো যেগুলো আছে, এগুলোতে কি থাকে? একটা মার্জিন প্যাডিং থাকে, হ্যাঁ, ধরে থাকে মার্জিন। এরপর একটা ঘটনা ঘটে কি, এটা একটা ফন্ট সাইজটা ভালো লাগে না, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে আমাদের ভালো লাগে, এরকম একটা বিষয় আসে। তো এই ক্ষেত্রে যেটা হয়তো হচ্ছে যে বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাদের মার্জিন প্রিন্টিংটা কি অটোমেটিক্যালি দেখবেন যে কি গায়েব হয়ে যাচ্ছে। এরপরে ফন্ট সাইজটা একটু চেঞ্জ হয়ে যায়, ফন্ট স্টাইলটাও চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ভালো লাগছে। এটা যদি আপনার কিচ্ছু অ্যাড করতে হবে না, অটোমেটিক্যালি এটা ওকে। এরপরে ধরেন আপনি ফন্ট সাইজটা ছোট করেন বা বড় করেন, আমরা নর্মালি কি লিখি ফন্ট সাইজ এটা সেটা এরকম লিখি। এটার জন্য ওরা কোনো একটা সিলেক্টর এভাবে কি লিখে রাখছে বা আছে, আমরা দেখবো এগুলো, দেখবেন যে আপনি সিলেক্টরটা কল করলেই ফন্ট সাইজ বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এরকম অসংখ্য কাজ ওরা করে রাখছে, এটা আমরা পাবো। বিল্ড ফাস্টের একটা আমরা ঘটনা বুঝলাম। এরপর হচ্ছে কি রেসপন্সিভ সাইট। তো রেসপন্সিভের মেন কনসেপ্টটা কি, এটা আমরা একটা বোঝার চেষ্টা করছিলাম। রেসপন্সিভের মেন কনসেপ্টটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল ওয়েবসাইট, সিঙ্গেল অ্যাপ্লিকেশন, সেটা মাল্টিপল ডিভাইসে রেসপন্স করবে, অর্থাৎ মাল্টিপল ডিভাইসে সেই ডিভাইসের উইড অনুযায়ী এটা কি ফিট হয়ে যাবে। ফিট হয়ে যাওয়ার কারণে তার কন্টেন্ট কি লস হবে না, কোনো কন্টেন্ট করার জন্য কি জুমও করতে হবে না, কোনো কন্টেন্ট আবার কি হাইড হয়ে থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে? তো ধরেন এই ওয়েবসাইটটা, এটা যদি আমরা ছোট করি, তারা দেখবেন যে এটার কন্টেন্টগুলো কি ঠিকঠাকই আছে, নিচে যে চলে আসছে, কিন্তু এই কন্টেন্টগুলো পরে জন্য আবার কি জুম টুম করা লাগতেছে না, আবার এখানে কি পাশাপাশি কোনো কি স্ক্রল করা লাগতেছে না। ওকে, আবার কোনো কন্টেন্ট কি নাই মানে হারে গেছে এরকমও নাই। কারণ এখানে ন্যাম্বার ছিল, ল্যাম্বার দেখতে পাচ্ছি না, কিন্তু ন্যাম্বার আবার দেখুন এখানে ক্লিক করলে ন্যাম্বারটা কি চলে আসছে, তার মানে ওরা সবকিছু ঠিকঠাক মধ্যে দিয়ে রাখছে আমাদেরকে। ওকে, এইটা হলো রেসপন্সিভ মেন কনসেপ্ট, যে আপনার কোনো ইনফরমেশন লস হবে না, কোনো ইনফরমেশন হচ্ছে কি আপনার পড়ার জন্য ডানে বামে স্ক্রল করতে হবে না, আবার কি বললাম আপনার এটা কি জুম করে পড়তে হবে না, মানে কোনো কিছু আবার কি চ্যাপ্টার হয়ে যাবে বা হচ্ছে যে সংকুচিত হয়ে যাবে, এরকম কোনো ঘটনা কি ঘটবে না। তো এগুলো ক্লিয়ার? তো এগুলো কিভাবে ঘটে, কিভাবে হয়, আমরা বুটস্ট্র্যাপে বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে আসলে ঘটনাগুলো ধীরে ধীরে বুঝে যাবো আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু শর্টকাটে আগে জিনিসটা হ্যাঁ একটু দেখেন যে আমরা কিভাবে এখান থেকে কাজ করতে পারি। হ্যাঁ, এখানে আমরা একটা বলছিলাম কি, এটা হচ্ছে কি একটু এই যে এখানে একটা সুন্দর একটা কথা লেখা ছিল এখানে, হ্যাঁ, এই যে which is the most popular HTML CSS JavaScript framework for creating responsive mobile first website. ওকে, তো এটা থেকে যেটা বুঝলাম সেটা কি বলছিলাম আমরা, যে একটু যদি আমরা বুঝি যে এটা কি HTML CSS JavaScript এর একটা কি ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে কি getbootstrap.com, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট ওদের, এটা একটু কি আপনারা খেয়াল রাখুন getbootstrap.com। এখানে এসে আমরা শর্টকাটে আগে যাই, চলো। এই যে এখানে কিছু ভার্সন আছে, অসংখ্য ভার্সন, যে অল ভার্সনে গেলে আমরা দেখতে পাবো যে কি বুটস্ট্র্যাপের মানে বিবর্তনটা দেখতে পাবো আর কি। 1.1 1.00 থেকে শুরু হয়ে তারা অসংখ্য কি ভার্সন চেঞ্জ করে এখন একটা ভার্সন আসলো, এটা হচ্ছে 5.3। তো আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে যে বুটস্ট্র্যাপের ভার্সন কত চলে, আপনি কি 5 বলতে পারেন অথবা কি 5.3 বলতে পারেন। তো 3, 2 যেগুলো আছে ওগুলো একটু চেঞ্জ হয়, তো 5 বলাটা হচ্ছে বেস্ট অপশন, যে 5। ওকে, এরপর আবার আমরা দেখি যে ইউজটা কিভাবে করবো, শর্টকাটে চলে যায়, ইউজটা কিভাবে করবো।
একটু প্লিজ স্ক্রিনে দেখেন, সবাই ছেড়ে দেন, যা যা করছেন ছেড়ে দেন। আপনারা অনেকে এটা জানেন এগুলা, তারপরে অনেকে নতুন আছি আমরা, একটু ছেড়ে দেন, একটু শিখি আসেন। সিম্পলি একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নেবেন, আগে যা যা করছি তাইতে, হ্যাঁ নিয়ে নেবেন। তা আমি এই ফাইলগুলোই নিচ্ছি যেহেতু আমার এখানে করা আছে। তা আমি ল্যাব 24 কে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি, হ্যাঁ দেন এটাকে একটু ওপেন করে নেই। ইন্ডেক্স আমার সিএস লাগবে না, সব সিএস কি ফেলে দিচ্ছি। এমনি আমার কি HTML কিছু লাগবে না, এগুলো কি সব ফেলে দিব আমরা। আচ্ছা এগুলো করলে তো হবে না। যদি আমরা একটা ফাইল বানাতাম এগুলো থাকতো না অ্যাকচুয়ালি, এরকম না বিষয়টা। সব ফেলে দিলাম, আইডিও দরকার নাই আমার। কি ফন্ডাসাম একটা কি আছে, ফন্ডাসাম আছে, আর আমাদের একটা কি কাস্টম সিরিজ আছে, এই সিম্বল এগুলো থেকে যাবে এগুলো। আর এখানে লিখে দিয়ে হচ্ছে কি বুটস্ট্র্যাপ প্র্যাকটিস লিখে দিন, বুটস্ট্র্যাপ প্র্যাকটিস। ওকে, এটুকু তো কারো কোনো আপত্তি নেই। জাস্ট একটা কি HTML ফাইল, একটা কি জাস্ট কি CSS ফাইল। এবার দেখেন এখানে সিম্পলি আমরা একটা জিনিস করি, এখানে আমি বললাম কি h1 হ্যালো বাংলাদেশ লিখলাম। হ্যাঁ এটা একটু আউটপুট একটা পিও লিখে একটা চলেন, একটা পিও নেই, পি। এবার আমি তো এখানে কিছু কথা লিখে ধরেন এগুলোই লিখে দিচ্ছি এগুলো। একটু দেখেন আপনারা নিজের রেঞ্জে না করে একটু দেখেন, হ্যাঁ নিজের রেঞ্জে তো করতে সবাই নিব। তো আমি দুটো নিলাম, এটা যে একটা আউটপুট নিয়ে আসি, এই হলো সিনারিও। হ্যাঁ আচ্ছা একটা বুটস্ট্র্যাপে আসি আমরা, বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপটা কিভাবে কনফিগার করব এটা আমরা দেখি একটু। বুটস্ট্র্যাপ কনফিগার করতে হবে আমার HTML ফাইলেই, দ্যাটস ওয়াই আমি এটা আগে থেকে রেডি করে রাখলাম। এবং কনফিগার করার পরে কি হবে সেটা বোঝার জন্য আমরা কিছু টেক্সট এখানে লিখে রাখলাম। ওকে, পিছনে যারা আছেন তারা একটু শুনেন কথাগুলো। তো ডক্সে গেলে আমরা হচ্ছে সরাসরি ডক্সে চলে যাবো। ডক্সে গেলে প্রথম যে পেজটা আসবে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা ইন্ট্রোডাকশনে আপনি এটা দেখবেন কোন ভার্সনে আসবেন, ভার্সনটা লেটেস্ট ভার্সনে থাকবেন অলওয়েজ 5.3 এখনকার জন্য লেটেস্ট, অথবা কালকে অন্য ভার্সন চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই এটার কোনো। হ্যাঁ নিচের দিকে আসলে ওরা আপনারা বলছে কিভাবে করবেন, বলছে কি একটা তুমি কি নাও ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করো, সেখানে তুমি কোডগুলো লিখো। এখানে কিছু নতুন কোড আছে সেগুলো আমরা পরে আলোচনা করতেছি আমরা। তারপর বলছে কি তুমি ইনক্লুড করো বুটস্ট্র্যাপের CSS, বুটস্ট্র্যাপের JS, অর্থাৎ বুটস্ট্র্যাপের ফুললি সাপোর্ট পাইতে হলে আমাদেরকে দুইটা লিংক নিতে হবে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের CSS, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের JS বা জাভাস্ক্রিপ্ট। এই CSS ফাইল থেকে ওরা যাবতীয় CSS সাপোর্ট দিবে, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওরা যাবতীয় জাভাস্ক্রিপ্টের সাপোর্ট দিবে। যতটুকু ওদের লাইব্রেরিতে আছে ততটুকু আমাদেরকে সাপোর্ট ফুললি দিয়ে দিবে যদি আমরা এই দুইটা লিংকই নিতে পারি। ঠিক আছে, দেখেন এই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ডিরেক্টলি টেনে টেনে কপি করার দরকার নাই। আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে ওরা হচ্ছে যে লিঙ্কগুলো আলাদা করে দিয়েছে, তাকে সিডিএল লিঙ্ক। সিডিএল লিঙ্ক তো আমরা বুঝি যে অনলাইনের যে লিঙ্কগুলো আছে যেগুলো আমরা কি অনলাইন হিসাবে ইউজ করি, এগুলো হচ্ছে কি সিডিএন। সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক সিস্টেমে থাকে, যেমন আমাদের যারা ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটটা তো আমাদের পিসিতে নাই, এটা অন্য কারো কি সার্ভার রাখা আছে, ইন্টারনেটের মাধ্যমে সেটা আমরা পাই। একইভাবে এটাও এগুলো কি অন্য কারো সার্ভার রাখা আছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা এগুলো কি পেয়ে যাবো। কথা ক্লিয়ার? তো সিএস লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করুন। কোথায় কপি আসলাম আবার একটু দেখেন, হোম পেজ থেকে কি ডক্স থেকে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলে মানে ইন্ট্রোডাকশনের নিচের দিকে আসলাম, আসে সিরিয়াল লিঙ্কস। এখান থেকে প্রথমটা কপি করবেন CSS, এটা কোথায় বসাই দিব, এটা কি এখানে বসাবো। আমাদের যে অ্যাস্টার শিটটা আছে খেয়াল রাখবেন আজকে থেকে ভালো করে সবাই, এটা সবার নিচে থাকবে, অন্য লিঙ্ক যতগুলো আসবে সবগুলো একটু উপরে থাকবে। ওকে, এবার জিজ্ঞেস করতে পারেন এটা কেন, ওই যে আমরা কালকে ক্লাসে দেখছিলাম যে বুটে আমাদের CSS এর যে প্রপার্টিগুলো এগুলো রিপ্লেস হয়, খেয়াল আছে রিপ্লেস হয়, রাইট? এখন ধরো হচ্ছে আমি বুটস্ট্র্যাপ অ্যাড করলাম, সেম ক্লাসটা আবার আমার এখানেও আছে। তো বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, সেটা আমি এখানেও লিখলাম। এটা কেন হয়, কেন হতে পারে সিনারিওটা কে বলতে পারবেন? ঘটনা বুঝেন যে বুটস্ট্র্যাপের মধ্যে কোনো একটা কিছু লিখে আছে, ধরেন H1 এর জন্য একটা কি সিলেক্টর লিখে আছে, আবার সেই সেম সিলেক্টরটা আমি আবার কি আমার এই কাস্টম CSS ফাইলে লিখলাম। এই ধরনের ঘটনা কখন ঘটতে পারে? স্যার দুইটা প্রপার্টি এড করার পর একই রকম নিচেরটা পাবেন। ধরেন হচ্ছে যে এটার ঘটনা কখন ঘটে শুনেন একটু। ধরেন আমাদের বুটস্ট্র্যাপের যে কোডটা সেটা দিয়ে আমাদের কি হচ্ছে না, এটা আমরা কি মডিফাই করতে হবে, কাস্টম করতে হবে। তখন আমরা কি করি অ্যাকচুয়ালি আমাদের CSS ফাইলে সেই কোডটাকেই লিখি।
এবার ধরেন আমাদের কোডটা যদি নিচে না থাকে তাহলে বুটস্ট্র্যাপটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর যদি আমাদের কোডটা নিচে থাকে তাহলে বুটস্ট্র্যাপের কোডটাকে ওভাররাইড করে আমাদের কোডটাকে পাবে। এই জন্য অলওয়েজ আমাদের কোডটা লাগতে হবে কি নিচে, আর বাদ বাকি অন্যান্য যত লিঙ্ক আসবে সব থাকবে কি উপরে, মানে কাস্টমাইজেশন সিস্টেম প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে যদি নিচে থাকে। একটু খেয়াল রাখবেন এটা। মানে লাস্টে যে আসে মনে করেন যে হচ্ছে আপনি 2টা ক্লাস নিলেন, 3টা ক্লাস নিলেন, 3টা ক্লাসের ভ্যালু কত 10 10 10, তো এই ক্ষেত্রে কোনটা পাবে? যেটা নিচে সেটা কি পেয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের সিরিজটা কি নিচে রাখবো। ক্লিয়ার? তারপর আমি এখানে এসে লিখলাম কি কনসেপ্টগুলো বুঝে রাখেন আগে বলতো, ইউজ করতে করতে দেখবেন যে অনেক ক্লিয়ার হচ্ছে। আমরা একটু বুটস্ট্র্যাপে টাইম দিব, আর টাইম কমপ্লিট করবো, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, কিভাবে লিঙ্ক অ্যাড করে? লিঙ্ক href এই লিঙ্ক বলে দিলাম, আর এখানে পাশে দিয়ে বলতে হবে কি বলেন তো রিলেশন। সিএসএস এর রিলেশন অলওয়েজ কি হবে? এস্টাবলিশ শিট ছাড়া সে কিন্তু কি অন্য কিছু চেয়ে না। এবার দেখেন এই যে জাস্ট একটু কাজ করলাম না, আমরা একটু এখানে আসলাম এইখানে, হ্যাঁ এই ফাইলটাকে এখানে আমি দিচ্ছি। আবার দেখ এটা হলো যে কি উইদাউট বুটস্ট্র্যাপ, এটা হলো কি বুটস্ট্র্যাপ। দেখতে পাচ্ছেন? ওই যে আমি দুইটা কথা বলছিলাম আপনাদেরকে, বলছিলাম কি এই বুটস্ট্র্যাপ কি করে, তাদের মধ্যে কিছু কমন কোড লিখাই আছে যেটা আপনাদের লিখতে হবে না। আর সেগুলা কি যে আপনার যে নর্মাল কাজ ডে টু ডে টাস্ক যেগুলো করেন, এখানে যেগুলো মনে হয় যে এটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, এগুলো ওই ভালোটা ওরা কি অলরেডি করে দিছে, এখানে আপনার কিচ্ছু করতে হবে না। আরেকটা জিনিস বলছিলাম কি যে ওরা যদি সিলেক্ট লিখে রাখছে সেগুলো আপনি ইউজ করলে এদের ফ্যাসিলিটিসগুলো আপনি কি নিতে পারবেন। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন এটা যেটা আছে না, ধরেন এই লেখাটা আমি H1 এর মতো করে কি বড় করে দিব। দেখেন এখানে আমি যদি এসে যদি বলে এটা ক্লাস কল করি, ক্লাস ইকুয়াল টু H1 নামে ক্লাস আছে তাদের। এবার দেখেন ক্লিক, যেটা একরকম হয়ে গেছে না? যদি মানে এটা যদি বিশেষ করতে কষ্ট হয় তাহলে লেখাটা কি একই লিখেন। দেখুন এখানে আপনার বোঝার উপায় নেই কোনটা H1 আর কোনটা P, ভালো না বিষয়টা? এরপর ধরেন এখানে এসে লিখলাম হচ্ছে কি কালার টেক্সট, কি জানি লেখে টেক্সট, কালার ফ্যামিলি, টেক্সট ফ্যামিলি। কালার না টেক্সট কি জানি লেখে ওরা। আচ্ছা ঠিক আছে, টেক্সট ফ্যামিলি দেখেন কালার কি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ডেঞ্জার দেখেন চেঞ্জ হয়ে গেছে। রোজান দেন দেখেন এর কালারটা আসলে না বোঝা যায়, এটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা বোঝা না গেলে সমস্যা নাই। এই তাহলে কিছু জিনিস দেখেন অটোমেটিক্যালি কি ওরা রাখছে, আমরা জাস্ট ইউজ করতেছে। এবার ধরেন হচ্ছে যে ও আমরা বুটস্ট্র্যাপ তো সব কারো চেয়ে না, এখানে এগুলো লিখলে কাজ করতে তখন আমাদের কি করতে হতো? কাজ করাতে হলে এই নামে সিএসএস এ আমাদের কোনো একটা কি প্রপার্টি ভ্যালু লিখতে হতো সিলেক্টর দিয়ে, তাহলে এটা কাজ করতে, না হলে কাজ করার কোনো কি সুযোগ ছিল না। তাহলে বুটস্ট্র্যাপ আমাদের কি দিচ্ছে বলেন তো? বুটস্ট্র্যাপ আমাদের কিছু কি সিলেক্টর দিচ্ছে, সিএসএস এর কিছু সিলেক্টর দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে কি সেই সিলেক্টরগুলো জানা, কোনটার কোন কাজ সেটা কি বুঝা, আর আমাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে কি কল করে ইউজ করা। তাহলে দেখবেন যে অনেক কোড কম করেও আপনার কাজগুলো কি হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বিল্ড ফাস্ট, যেখানে আপনার সময় কম লাগবে সেটাতে আপনার কি তাড়াতাড়ি আপনার কাজ হবে, তাই না? বিষয়টা নাকি অন্য কিছু? নাইস, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা একটু সবাই আসলে কনফিগার করে ফেলতে, সবার কাছে নিশ্চয়ই পিসি আছে, এখনো শেষ হয় না, একটু ওয়েট। আচ্ছা এরপরে দেখেন আরেকটা লিঙ্ক আছে বুটস্ট্র্যাপের জেএস। আপনি বলতে পারেন যে এটা কেন? আমরা বুটস্ট্র্যাপ দিয়ে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ করে ফেলবো। কেমন কি কাজ দেখেন, এই যে ধরেন এখানে ক্লিক করলে একটা মেনু বার বের হয়ে আসছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে ওরা। এই কাজটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কি করে ফেলবো। এরপর এখানে ক্লিক করলে আরেকটা মেনু বের হয়ে আসছে, এটাও কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এরপরে ধরা হচ্ছে যে কি আমরা যদি একটা নিচের দিকে আসি, এটা প্রয়োজনটা বুঝি, তারপরে আমরা করতেছি। এই যে ক্যারাসেলে আসেন, দেখবেন এটা কি স্লাইড হয়ে যাচ্ছে, স্লাইডটা জাভাস্ক্রিপ্ট, এটা আমরা কি বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলবো। এরপরে ধরা হচ্ছে যে এখানে আমাদের এই যে এটা একটা জিনিস দেখেন, খুব সুন্দর একটা জিনিস, যে ক্লিক করলে আর পপআপ একটা আসতেছে, এটাকে বলা হচ্ছে মডেল বলতেছে ওরা, হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্ট, এটাও আমরা করে ফেলবো। আর এই ধরনের যাবতীয় জাভাস্ক্রিপ্টের সব সাপোর্ট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা অ্যাড করে নিতে হবে। আর কথা হচ্ছে এটা কিভাবে অ্যাড করবো, কোথায় অ্যাড করবো। ওকে, আপনারা যেটা করবেন
এই যে হেডের পরে হেডের মধ্যে কি থাকে, শুধু সিএসএস লিংক থাকবে আর আমাদেরকে টাইটেল থাকে। এরপর বডিতে আসবেন, বডির নিচে যেখানে বডি কি শেষ তার জাস্ট উপরে এসে একটা ট্যাগ লিখবেন, নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ শুরু হবে, স্ক্রিপ্ট ট্যাগ শেষ হবে। হ্যাঁ, এই ট্যাগের ভিতরে শুরুর অংশে এসে লিখবেন কি SRC ইকুয়াল টু, আর এইখানে আবার যদি এটা কি আপনার নিজস্ব কি এখানকার ফাইল হয় তাহলে সেই পাতার কি লিঙ্ক দিবেন, যদি অনলাইন হয় তাহলে অনলাইনের কি লিঙ্ক দিয়ে দিবেন। আর এখানে বলে রাখবেন হচ্ছে কি কমেন্ট করে বুটস্ট্র্যাপ। এই তাহলে এটা কোথায় অ্যাড করলাম আমরা, বডি যেখানে শেষ তার জাস্ট কি উপরে যত জাভাস্ক্রিপ্ট হবে সব এইভাবে ওয়ান বাই ওয়ান কি অ্যাড হয়ে যাবে, সবার বডি যেখানে শেষ তার জাস্ট উপরে। এখানে রিলেশন বা টাইপ কোনো কিছু বলতে হবে না। সবাই ক্লিয়ার? সবাই প্লিজ তাহলে বুটস্ট্র্যাপ কনফিগার করে ফেলুন। তো এখানে নগদ করে ফেললাম বুটস্ট্র্যাপ কনফিগার। জাস্ট কি বললাম, হেডের মধ্যে স্যার কি বুটস্ট্র্যাপ করেছিলেন স্যার? এটা আমি ফাউন্ডেশন কেটে দিচ্ছি, একটা ছোট করে দিচ্ছি দেখেন, লিখতে হবে না। শুনেন আমি আবার বলতেছি, সবাই শুনেন। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবেন, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যে ডক্সে যাবেন, ডক্স। হ্যাঁ, ডক্স থেকে হচ্ছে ইন্ট্রোডাকশন, এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই যে দুটো লিঙ্ক পাবেন, সিরিয়াল লিঙ্ক, এটা অ্যাড করবেন সিএসএস এর কি HTML হেডের মধ্যে, আর এটা অ্যাড করবেন কি ওই ফাইলের যেখানে HTML শেষ সে জাস্ট কি সেখানে। হ্যাঁ, প্লিজ একটু করে ফেলেন সবাই। আর ওয়েবসাইটের নাম কি getbootstrap.com, গুগলে লিখলে চলে আসবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ লিখলে চলে আসবে। প্লিজ একটু সবাই করেন। ওটা একটা আচ্ছা, আপনারা তো একটা সিস্টেম বুঝছেন কিভাবে করতে হয়। হ্যাঁ, কালকে কি বার? ফ্রাইডে তো না, তাও সময় আছে, রাতে করে ফেলবেন। হ্যাঁ, বাসায় যে দেখেন আমি কি করি। আচ্ছা, এখন এটা গেল অনলাইন লিঙ্ক। হ্যাঁ, তো পরবর্তী সায়াম ভাই একটা কথা বলছিল যে হচ্ছে এটা কিন্তু আসলে ট্রু। ধরেন আপনার পিসিতে কোনো ধরনের নেট নাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো কিছুই কি পাবেন না। তাহলে এখন এটার বিকল্প উপায় কি? বিকল্প হচ্ছে যে অফলাইন ডাউনলোড লিঙ্ক, অফলাইন ডাউনলোড লিঙ্ক। হ্যাঁ, এখন এটা ডাউনলোডটা অনেকভাবে করা পসিবল। আপনার হচ্ছে যে এই যে এখান থেকে দেখেন ডাউনলোডের কোনো অপশন আছে কিনা, দেখেন এই যে একটা অপশন আছে ডাউনলোড। হ্যাঁ, এখানে গিয়ে যদি ডাউনলোড করানো হয়, আমি একটু দেখাই দিচ্ছি, আপনার কিছু করতে হবে না, দেখেন জাস্ট ডাউনলোড কম্পাইল CSS and JS সোর্স ফাইল ডাউনলোড সোর্স অনেক কিছু বলতেছে ওরা। হ্যাঁ, তো আমি যেটা করি যে এখানে শুধুমাত্র এটা ডাউনলোড দিয়ে দেখে দি ডাজন্ট ইনক্লুড ডকুমেন্টেশন সোর্স ফাইলস, এটা সেটা কিছু নাই, জাস্ট যা লাগবে শুধুমাত্র তাই দিচ্ছে হয়তো বা। ডাউনলোডে ক্লিক করলাম, কোত্থেকে ইন্ট্রোডাকশনের পরেই জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে কিছু একটা। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, ওপেন করলাম, ওপেন করার পর একটা এক্সট্রাক্ট করেন, একটা এক্সট্রাক্ট। এটা দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে কিন্তু না ঝামেলা বলবেন। এক্সট্রাক্ট করার পরে এই বুটস্ট্র্যাপের ভিতরে আসেন, CSS অনেকগুলা CSS, JS অনেকগুলা JS। এখন কোনটা নেবেন আপনি, এটা হচ্ছে কোশ্চেন। CSS ফাইলে আসলে না সব নেন না, সব নিলে তো এটা ভিজি ভিজি হয়ে যাবে। দেন এই যে কিছু আছে দেখেন, যে প্রথমে যে বুটস্ট্র্যাপ CSS, তার হচ্ছে বুটস্ট্র্যাপ CSS ম্যাপ, যেগুলো ম্যাপ এগুলো আমাদের লাগবে না। যে বুটস্ট্র্যাপ মিন CSS, এই দুটো দেখেন, এই দুটো সেম ফাইল, বুটস্ট্র্যাপ CSS, বুটস্ট্র্যাপ মিন CSS, এই দুটো কি একই ফাইল। ঠিক আছে, অন্যগুলোর দিকে নজর দেওয়ার দরকার নেই, অন্যগুলো বাদ, প্রথম দুটো দেখেন। অ্যাজ ইট ইজ JS এ আসেন, JS এ দেখবেন যে কি এখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে দেখেন প্রথমটা আছে বুটস্ট্র্যাপ বান্ডেল JS, পরটা আছে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন JS, এই দুটো আমাদের লাগবে। হ্যাঁ, তাহলে এই দুটো তো অ্যাকচুয়ালি কি সেম কোড, আলাদা কোনো কোড নেই, বাট ফাইল দুটা। আর এখানে একটা কথা বলছে বান্ডেল, এটার মানেটা আমরা একটু বুঝে আসি, যদি আপনাদের মানে না বুঝলেও চলবে, তাহলে একটু বুঝে আসি। দেখেন বুটস্ট্র্যাপের প্রিভিয়াস যে ভার্সনগুলো আমাদের আসছিল, সেই ভার্সনগুলোতে জাভাস্ক্রিপ্ট ছিল দুইটা। প্রথম যখন বুটস্ট্র্যাপের জন্ম হয়েছিল তখন ছিল একটা, সেটা ছিল হচ্ছে কি শুধুমাত্র বুটস্ট্র্যাপ JS ছিল। হ্যাঁ, তারপর কিছুদিন পরে আরেকটা নিয়ে আসছে, সেটার নাম ছিল হচ্ছে কি পপার JS। এরপর লেটেস্ট ভার্সন যেটা এখন আমরা ইউজ করতেছি, এখানে ওরা চিন্তা করলো দুটো আলাদা রাখার দরকার নেই, আরো দুটাকে একটা ফাইল বানায় ফেলবো, এই জন্য এটার নাম দিয়েছে ওরা কি বুটস্ট্র্যাপ বান্ডেল, বুটস্ট্র্যাপ বান্ডেল। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে CSS এ গেলে আমরা দেখলাম কি এটা নরমাল ফাইল, আর একটা হচ্ছে কি মেইন ফাইল। JS আসলে দেখতে পাচ্ছি এটা কি নরমাল JS, আর একটা হচ্ছে কি মেইন JS। এটা পার্থক্যটা কি আমরা এটা বুঝি চলেন। যদি আমরা CSS এ আসি, এখন এই দুটো ফাইলের কোড আমি ওপেন করি, তাহলে পার্থক্য আমরা বুঝে যাবো। এখন দেখেন আমি একটু এখানে ওপেন করলাম,
এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ সিএসএস নিশ্চয়ই দেখা যাচ্ছে আপনাদের, আর এটা হচ্ছে দেখেন বুটস্ট্র্যাপ মিন সিএসএস। দেখেন কোডের প্যাটার্নটা একটু দেখেন, আর এটার কোডের প্যাটার্নটা দেখেন। এটা হচ্ছে নরমালি আমরা যেভাবে কোড লিখি ওই প্যাটার্নে কোড লেখা, অর্থাৎ যেখানে আপনার কি স্পেস দরকার সেখানে স্পেস দিছে, যেখানে এন্টার দরকার সেখানে এন্টার দিছে সবকিছু। আর এটা হচ্ছে যে এক লাইনের কোড, এখানে কোনো ওয়ার্ড স্পেস ব্ল্যাঙ্ক স্পেস কি নাই। আমরা যদি এখান থেকে ধরেন ভিউ ওয়ার্ডটা যদি অন অফ করে দিই তাহলে দেখতে পাবেন যে এটা পুরোটা কি অ্যাকচুয়ালি একটা এক লাইন, মানে এটা কম্প্রেস করা অ্যাকচুয়ালি, যেটার মধ্যে কোনো অতিরিক্ত কোনো স্পেসও নেই, অতিরিক্ত কোনো কি কোডও নেই। এটাকে জন্য বলা হচ্ছে কি মিন বলা হচ্ছে। এই ধরনের ফাইলকে মিনিফাইড বলা হয়। কি বলা হয়? মিনিফাইড বা কম্প্রেসড। মিনিফাইডটাই বেশি হচ্ছে যে ইউজ হয় আর কি। মিনিফাইডের আবার হচ্ছে কথা হচ্ছে এটা সুবিধাটা কি, আমরা হচ্ছে মিনিফাইড কেন ইউজ করব অথবা কি নরমাল কেন ইউজ করব, কোনটা কেন ইউজ করব। প্রথম কথা হচ্ছে যে বেশি একটা আপনার কি মানে অন্য ধরনের কোনো সুবিধা নাই, বিগত দুইটাতে কি একই কোড, এমন না যে এটাতে কোড বিষয়তে কোড কম, বিষয়টা এরকম কিছু না। জাস্ট দুটোর ক্ষেত্রে সুবিধা অসুবিধা কিন্তু ফাইল সাইজ নিয়ে, শুধুমাত্র ফাইল সাইজ। এটা দেখেন ফাইল সাইজ কত, এটা 227 কেবি, আর এটা দেখেন 274 কেবি। এটাই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর আপনি বলতে পারেন এটা তো খুবই কম, অ্যাকচুয়ালি এরকম আরো অসংখ্য যখন আপনি লিঙ্ক অ্যাড করবেন, সোর্স অ্যাড করবেন, সব কম কম নিয়ে দেখবেন যে একটা ভালো অ্যামাউন্টের ডাটা আপনি কি সেভ করতে পারছেন। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আর ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে তাহলে সেখানে 1 কেবি অনেক কিছু ম্যাটার করে। এখানে আসেন, এটার এই দুটোর মধ্যে সেম ফাইল, এটা কত 202 কেবি, আর এটা দেখেন মাত্র 78 কেবি। তাহলে এখানে অনেক ভালো একটা কি রিডিউস হয়েছে না সাইজটা। এই দুটো ফাইল একটু ওপেন করেন, ওপেন করলে দেখবেন যে হচ্ছে যে কি এখানে এটা হলো মিনিফাইড ভার্সন। হ্যাঁ, ওই আগের মধ্যে পুরোটা অ্যাকচুয়ালি কি এক লাইনের কোড, উইদাউট স্পেস, উইদাউট কি এন্টার। আর হচ্ছে যে এটা যেটা আছে নরমাল ভার্সন, এটা আবার অ্যাজ ইট ইজ নরমাল, আমরা যেভাবে কোড লিখবো বা লিখি ওইভাবে ওরা কি কোডটা লিখে রাখছে। তাহলে মিনিফাইড ভার্সন আর নরমাল ভার্সনের কি প্রবলেম বোঝা গেল, সুবিধা অসুবিধা। এগুলোর অফিসিয়াল নাম হচ্ছে, এটা হচ্ছে কি মিনিফাইড বা মিনিফাই, এটা হলো কি আনমিনিফাইড বা আনমিনিফাই। খেয়াল থাকবে আপনাদের, নাইস। অথবা এটা আনকম্প্রেসড, এটা হচ্ছে কি কম্প্রেসড। ওকে, নাইস। তাহলে আমরা বুঝে গেলাম। আবার আপনি কোনটা নেবেন আপনার চয়েস, ঠিক আছে। তো আমি নর্মালি হচ্ছে যে নর্মালটাই নিব। নর্মালটা কেন নিব? কারণ আমরা যদি কোড দেখতে হয়, যদি আমরা শিখতেছি এখন লার্নিং পারপাস, তাহলে আমরা কোডটা কি দেখতে পারবো যে ওদের কোডে কি লিখছে ওরা, রাইট। আর মিনিফাইড হলে আপনি এটা দেখতে পারবেন না অ্যাকচুয়ালি, আর দেখলে পাগল হয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে আমার এতে আসতেছি। হ্যাঁ, এসে ধরেন এখানে জেএস নামে একটা ফোল্ডার আসছে না আমাদের, আপনাদেরও থাকবে। আপনারা জেএস নামে ফোল্ডার বানাই তার ভিতরে অ্যাকচুয়ালি ফাইলটা রেখে দিবেন। জেএসটা কি আমি রেখে দিলাম। এরপরে নিব কি সিএসএসটা। এটা আপনারা এখন কিছু করতে পারেন, জাস্ট দেখেন আপনারা পরে করেন। এটা কোথায়? এটা এই যে এখান থেকে সিএসএস যে জাস্ট প্রথম সিএসএসটা নিয়েছি, একদম প্রথমটাই bootstrap.cs, এটা নিয়ে আমি আমার সিএস ফোল্ডারে কি রেখে দিলাম। তাহলে সিএস ফাইলটা সিএস ফোল্ডারে, জেএস ফাইলটা কি জেএস ফোল্ডারে রেখে দিলাম। এরপরে কাজ তো আমরা জানি কি করতে হবে। এই সিরিয়াল লিংকের পরিবর্তে তখন আমরা কি দিব? ফাইল ফোল্ডারের নাম। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে, এটাও কি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আপনারা একটু আউটপুটে দেখেন যে অবস্থাটা কি হয়। তার ক্লিক আবার হচ্ছে আগের মতো চলে আসছে না অবস্থাটা। আমরা আবার লিঙ্ক আপ করবো, এখানে লিঙ্ক করতেছি। দেখেন অ্যাসেট থেকে কি সিএসএস থেকে তার নাম bootstrap.css, যেভাবে থাকে এভাবে দিবেন bootstrap.css, কাজ শেষ। আর এখানে নিচে আসেন, নিচে এসে কি লিখবেন? অ্যাসেট জেএস, এটার নাম কি ওটা দেখিয়ে আসে। চলেন দেখা যাচ্ছে, ভালো হচ্ছে কি কপি করে নিয়ে আসা, কারণ নাহলে ভুল হতে পারে। bootstrap.bundle.js, ওকে। এই তাহলে আবার বুটস্ট্র্যাপের লিংক পেয়ে যাবে, জেএস এর বুটস্ট্র্যাপের কি সিএসএস এর লিংক পেয়ে যাবে। তখন এটা এক্স্যাক্টলি আপনি আপনার আউটপুটটা পেয়ে যাবেন। তাহলে এই অবস্থায় আমার ফাইলটা ধরেন অফলাইনে থাকলেও আর কোনো কি প্রবলেম হবে না। তাহলে আমরা সিডিএন দিয়ে অ্যাড করা দেখলাম, অফলাইন লিংক থেকে অ্যাড করা দেখলাম। আপনারা বাসায় যে প্লিজ এটা একবার দুবার একটু ট্রাই করবেন, নাহলে ভুলে যাবেন, নাহলে কাজ হবে না। আচ্ছা, এরপরে দেখেন এরা এদের যে কোডটা ছিল, এই কোডে কিছু বাড়তি কোড লিখছে। হ্যাঁ, এটা প্লিজ দিয়ে খেয়াল করি সবাই। আচ্ছা, এদের কোডটা আমরা একটু নিয়ে আসছি এখানে, আমি রিপ্লেস করতেছি এখানে, এটা বুঝে একটু। হ্যাঁ, এটা হচ্ছে যে কার কোড? বুটস্ট্র্যাপের কোড। এই
দেখেন হেড লাগে একটা কোড আছে, এটার নাম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইএন। ল্যাং মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এটা একটা কি অ্যাট্রিবিউট, এর উপর হচ্ছে কি ইএন। এটা মানে হচ্ছে আমাদের যে ওয়েব পেজ বা অ্যাপ্লিকেশন যেটা আমরা পাচ্ছি এটার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ। আর ধরেন আপনার যদি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয় কি বাংলা, তাহলে আপনি এখানে নিতে পারেন কি বিএন। এইভাবে হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের কি একটা শর্টকাট আছে। আর এখানে এটা আমরা অনেক সময় এরকম একটা কনফিউশন থাকে যে আমি ইএন দিছে মানে এটা আমার সাইট কি অটোমেটিক ইংলিশে হয়ে যাবে, বিএন দিছে মানে অটোমেটিক বাংলায় হয়ে যাবে। বিষয়টা এরকম না, সে শুধুমাত্র কি ইন্ডিকেট করতেছে এটার মেন ল্যাঙ্গুয়েজ হবে কি ইংলিশ। ক্লিয়ার? আমরা যদি গুগলে এসে একটা সার্চ করি যে google.com ল্যাঙ্গুয়েজ কোড লিখে একটা সার্চ করেন এবং সব ল্যাঙ্গুয়েজের কোড আপনারা কি পেয়ে যাবেন। দেখেন এই যে এটা কি যে বি, হ্যাঁ বি, এটার নাম জানেন কি লেখছে, এটা কি পড়তে পারছি না, ইউ আর বিএন আসছে, বিএন এটা বাঙালি, বাঙালি বাঙালি, ঠিক আছে, বাংলা হচ্ছে কি বিএন। এরপরে ধরো হচ্ছে কি সিএ, এটা কোন দেশ কি জানে। আচ্ছা আমরা একটু হচ্ছে যে ইয়া দেখি, ইন্ডিয়া দেখি, দেখেন ইন্ডিয়া 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 ইন্ডিয়া, এটা শুধু তো ইন্ডিয়া দিয়ে পাচ্ছি না। ইন্ডিয়ার ওরা কি বলে আইএন বলো তো নাকি, সার্চ দিতে ডিফিকাল্ট। আচ্ছা এরপর ইএন দিয়ে, তাহলে হিন্দি, হিন্দির ওরা বলছে কি HIN বলতেছে, হিন্দির HIN হাই, HI হাই, ওকে, ল্যাঙ্গুয়েজটা ওরা হাই দিয়ে ডিলিট করতেছে। এরপরে ইংলিশ যদি হয় ইংলিশ, ইংলিশ ইংলিশ ওল্ড, এটা বাসনা আলাদা, সেটা এবার AN দিয়ে করতেছে ওরা, ডিলিট করতেছে। ইংলিশ CP দিয়ে করতেছে আরেকটা, আরেকটা ইংলিশ EN দিয়ে করতেছে, EN ইংলিশ। তো এরকম অনেক ল্যাঙ্গুয়েজের কোড আছে আর কি। এখন যাদের লাগবে তারা এরকম খুঁজে খুঁজে বের করে নিবে, কোনো সমস্যা নেই। বড়টা ক্লিয়ার সবাই? না ডিফল্টে থাকবে। আর এখানে দিলে সুবিধা হয় কি, ধরেন আপনার কোডটাতে বিভিন্ন সার্চ ইঞ্জিন পড়তেছে, ওরা আপনারা একটা পজিটিভ মার্কিং করবে যে ও কি ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করছে, মানে তার সে যে ভিতরে পড়বে সে বুঝে যাবে যে রোবট বুঝে যাবে যে কি ভিতরে যা আছে সব কি অ্যাকচুয়ালি ইংলিশে। এসইওর জন্য বেস্ট, হ্যাঁ রাইট। আচ্ছা এরপরে এখানে আসি মেটাতে, এই দুটাই ইম্পর্টেন্ট। এটা একটা শুনি মেটা নিয়ে অনেক প্রথম দিকে ইয়া ছিল যে মেটা আমরা শিখাচ্ছি না। মেটা হচ্ছে যে এমন একটা ট্যাগ, তার কাজ হচ্ছে ইনফরমেশন ক্যারি করা। মেটার কাজ হচ্ছে কি ইনফরমেশন ক্যারি করা। কার ইনফরমেশন ক্যারি করবে? ওয়েব পেজের ইনফরমেশন ক্যারি করবে। মেটার কাজ কি ইনফরমেশন ক্যারি করা। কার ইনফরমেশন ক্যারি করবে? ওয়েব পেজের ইনফরমেশন ক্যারি করবে। এখানে কি ক্যারি করতেছে দেখেন, প্রথম হচ্ছে মেটা। আচ্ছা মেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল এলিমেন্ট, তার কোনো কি এন্ডিং নাই। আবার মেটা কিন্তু কি এমটি এলিমেন্ট না। এমটি এলিমেন্ট এক জিনিস, সিঙ্গেল এলিমেন্ট আরেক জিনিস। এমটি এলিমেন্ট হচ্ছে ধরেন কি এইচ আর বিআর, তাদের মধ্যে কোনো এলিমেন্ট কি কাজ করে না। আর সিঙ্গেল এলিমেন্ট কোনটা, যেমন কি মেটা, ইমেজ, লিঙ্ক, এগুলো হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট, সেগুলো এমটি নেই, এদের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আমরা কি ইউজ করতেছি। আচ্ছা মেটা, মেটার মধ্যে প্রথমে এটা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে মেটার টাইপ। মেটার মধ্যে এটা যেটা বলা এটা কি মেটার টাইপ। এটা কি ধরনের মেটা? এটা হচ্ছে কি ক্যারেক্টার সেটের মেটা। CHAR মানে কি ক্যারেক্টার সেট। CHAR মানে কি ক্যারেক্টার, আর ASCII তে সেট, সেটই ক্যারেক্টার সেট। এখানে বলা হচ্ছে UTF-8, এটার মানেটা কি? হ্যাঁ আমরা এটা বুঝি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। UTF হচ্ছে একটা কি স্ট্যান্ডার্ড। কিসের স্ট্যান্ডার্ড? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড। আমরা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো এখন লিখি, হ্যাঁ আমরা এখানে যা লিখি এগুলো আমরা দেখতে পাই হ্যালো HELLO। অ্যাকচুয়ালি কম্পিউটার যখন পড়ে এগুলো কিন্তু সে কিন্তু HELLO এটা কিন্তু পড়ে না। ব্রাউজার অ্যাজ ইট ইজ এটাও কিন্তু সে পড়ে না, তাদের একটা কোড থাকে, হ্যাঁ ওই কোডটা সাপোর্ট করার এটা একটা কি স্ট্যান্ডার্ড। এই কারণে ওই আমি যে আপনাদেরকে বলি যে আইকন যেটা দেখতেছেন এটা অ্যাকচুয়ালি একটা কি ক্যারেক্টার ধরেন, অ্যাকচুয়ালি এদের কাছে এগুলো সব অ্যাকচুয়ালি সিম্বল। এটা যেটা আছে এটাও সিম্বল, আবার আমরা যদি এখানে কোনো একটা আইকন বসাই দিই ওইটাও কি সিম্বল। এরকম যাবতীয় সব সিম্বল আপনার হচ্ছে যেন আমাদের ওয়েবে কি সাপোর্ট হয়, এর জন্য অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে কি UTF-8। এটা আপনি ছোট হাতে লিখলেও কাজ করবে, বড় হাতে লিখলেও কাজ করবে। এটা অনেকে হচ্ছে এভাবে লিখে UTF-8 এভাবে লিখে। এবার আপনি বলতে পারেন যে এটা লিখে কি মেন্টরি কিনা, আমার উত্তর হচ্ছে যে ইয়েস, এটা মেন্টরি লিখবেনই এটা।
একটা সময় ছিল, ধরো আমি নিজে যখন ফার্স্ট কোড করা শুরু করি তখন কিন্তু হচ্ছে যে বাংলা এত সুন্দর করে সাপোর্ট করতো না, এখন তো বাংলা শব্দ সাপোর্ট করে, এটা কিন্তু কি এক সময় ছিল না। তখন করতে হতো কি আমাদেরকে ফন্ট ডাউনলোড করতে হতো, ফন্ট ডাউনলোড করে হচ্ছে এটা কি ফন্টটারে ইনসার্ট করতে হতো ব্রাউজারে, তারপর এটা কি শো করতো, অনেক ব্যাপারটা ছিল। এখন কিন্তু এগুলো লাগে না, না লাগার কারণে এখানে হচ্ছে যে আমরা এটা ইউজ করি না অনেকে, বাট এটা ইউজ করতে হবে। আবার দেখা যাচ্ছে কি ডাউনলোড করলেও সাপোর্ট করতেছে না, তখন আবার এখানে বলে দিতে হতো UTF-8টা কি বলে দিতে হতো, বলে দিলে ব্রাউজার বুঝতো যে এটা কি ইউনিকোডে লিখছে, তাহলে ইউনিকোড অ্যাসেম্বলিটা এনে এটাকে তুমি সাপোর্ট করায় দাও, অনেক কাবদত ছিল আর কি। তো এখন ব্রাউজারগুলো অনেক বেশি কি ডাইনামিক হয়ে গেছে, তখন এরা জিনিসটা এখন তারা বুঝতে পারে যে অটোমেটিক্যালি এটা পেয়ে যায়। তারপরও আমি সাজেস্ট করবো যে এটা অলওয়েজ আপনারা লিখবেন, এটাও লিখবেন এবং কি এটাও লিখবেন, ক্লিয়ার ব্যাপারটা। এরপর একটা কি আছে দেখেন তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেটা, এটাকে আমরা বলি হচ্ছে রেসপন্সিভ মেটা। কি বলি? রেসপন্সিভ মেটা। ওকে, এটা কারণ আছে একটা, কারণ হচ্ছে এই যে আমার মেটা নেম ভিউ4 মানে ভিউ4 টাইপের একটা মেটা, এটা হচ্ছে যে আমাদেরকে রেসপন্সিভ করার জন্য হেল্প করে। সে কি হেল্প করে দেখেন, তার নাম হচ্ছে কি ভিউ4। ভিউ4 কি আমরা অলরেডি বুঝি, কিন্তু ভিউ4 কি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ভিউ4, যেটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ভিউ4। এবার দেখেন তো আপনার ওয়েবসাইটে যখন একটা মোবাইল ওপেন হচ্ছে সেখানে একটা ভিউ4 আছে, তার ট্যাব ওপেন হলো সেখানে একটা কি ভিউ4 পাচ্ছে, ল্যাপটপ ওপেন হলো কি ভিউ4 পাচ্ছে। আর রেসপন্সিভের মেইন কনসেপ্টটা কি, যে সাইটটা মোবাইলে ওপেন হোক বা ট্যাবে ওপেন হোক বা ল্যাপটপে ওপেন হোক বা ডেস্কটপে ওপেন হোক, সে কি করবে, সে সব ডিভাইসে ফুল উইডটা কি নিয়ে নেবে, কন্টেন্টগুলোকে ফিট করবে যাতে ইউজারকে ডানে বামে স্ক্রল করে না দেখতে হয়, জুম করে না দেখতে হয়, যেন কি কন্টেন্টগুলো চ্যাপ্টা না হয়ে যায়। এই জন্য কি করবে, ভিউ4 এর সাথে কেন ফিট হবে, এই যেন এই যে সব ডিভাইসে ভিউ4 এর সাথে ফিট যেন হতে পারে, এই জন্য আমাদেরকে এই মেটা ট্যাগটা অবশ্যই 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 ইউজ করতে হবে। এটা কাজ কি, প্রথমে সে কি ভিউ4 কে আইডেন্টিফাই করতেছে, তারপর বলতেছে সে উইড নেবে, কতটুকু উইড নেবে, ডিভাইসের উইড নেবে। ধরেন যে ডিভাইস ওপেন হোক না কেন সেই ডিভাইসের উইডটাকে সে নিয়ে নেবে, কে নিয়ে নেবে, ভিউ4 এর মেটাটা নিয়ে নেবে। এবারে বলতেছে ইনিশিয়াল স্কেল 1, ইনিশিয়াল 1 স্কেল 1 মানে হচ্ছে জুমিং লেভেল। ইনিশিয়াল স্কেল মানে কি শুরুতেই জুমিং লেভেল থাকবে কত, 1 মানে হলো 100%। এটা ডিফল্ট একটা ভ্যালু, নরমালি আমাদের সবগুলা ব্রাউজারের কি ডিফল্ট সাইজ থাকে 100% থাকে। এটা সেটা আবারও কি এনশিওর করে যে এই অ্যাপ্লিকেশনটা যে ডিভাইসে ওপেন হোক না কেন সেই ডিভাইসের ভিউ4টা সে কি প্রথমে রিড করবে, রিড করে উইড নিবে, ভিউ4 থেকে কতটুকু উইড নিবে ওই ডিভাইসে উইডটা সে নিবে। এরপর ওই ডিভাইসের যে ব্রাউজার যে ভিউ4 সেটা 100% আছে কিনা চেক করবে, 100% আমাদের ওয়েবসাইটে কি ভিউ করাবে। তো ওটা ক্লিয়ার সবাই? তাহলে এই দুটা, এটা ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এগুলা সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার কোনো কি সুযোগ নেই। ক্লিয়ার সবাই? নাইস। আচ্ছা, এরপরে কথাটা শুনি। এরপর আমাদের আরো অনেকগুলো মেটা ট্যাগ আছে, এগুলো আমরা আজকে ডিসকাস করব না, আমি এটা দেখাই দিই আপনাদেরকে। আমাদের W3 স্কুলে যদি একটা w3school.com মেটা ট্যাগ, হ্যাঁ আমরা যদি একটা এইভাবে যাই W3 স্কুলের এই যে মেটা ট্যাগ, এই যে এগুলো আমরা ইউজ করব, তিনটা এখানে আছে। তো এগুলা তিনটা কি আছে আমরা ইউজ করে ফেলে, চল না এটা বুঝাই দিই, যেতে বললাম একবার শেষ করে ফেলি। এগুলা ছাড়া আরো অসংখ্য মেটা আছে যেগুলো আপনারা ডে টু ডে কাজ করার সময় কি পাবেন, নিজেরাই তখন বুঝতে পারবেন। এই তিনটা মেটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা দিচ্ছি, একটু দেখেন আপনারা। ওকে, দেখা যাচ্ছে আশা করি। প্রথমে আছে কি মেটা নেম ডেসক্রিপশন। এটা মানে হচ্ছে যে আপনি এইখানে যে কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টের মধ্যে ওয়েবসাইটের ডেসক্রিপশন লিখবেন। এটা কি কাজ, আমরা ওয়েবসাইটগুলো যখন গুগলে সার্চ করি, হ্যাঁ ধরেন আমি এখানে লিখলাম, কি লিখছিলাম এখানে সার্চ করার জন্য, এটা ল্যাঙ্গুয়েজ কোড। দেখেন এই যে এখানে প্রতিটা আপনার ওয়েবসাইটের নিচে কিছু ডিটেইলস লেখা থাকে না, আমরা কিন্তু এই লেখাটা দেখে কিন্তু অনেকটা কিন্তু বুঝতে পারি যে আমাদের যেটা চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কি আছে কিনা। সব ওয়েবসাইট তো আমরা পপুলার না, যে আমরা চিনি না, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে না, তো আমরা নিশ্চয়ই কি করি এগুলো পড়ে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমাদের যা চাচ্ছে তা এখানে আছে কিনা। এই যে কিছু জিনিস আসতেছে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেসক্রিপশন। এখানে যেগুলো আসে এগুলো কি ডেসক্রিপশন। এটা কোত্থেকে আসে, এটা আসে হচ্ছে যে মেটানের ডেসক্রিপশন থেকে। এইখানেতে যা লিখবেন এটার উপরে বেস করে আপনার ওয়েবসাইটে কি ডেসক্রিপশনটা এরকম ইয়াতে
আসবে। এখন ধরেন আপনার ওয়েবসাইটটা ধরেন হচ্ছে একটা স্পোর্টের ওয়েবসাইট, খেলাধুলার ওয়েবসাইট, সেখানে আপনি ডেসক্রিপশনে লিখে রাখলেন ধরেন কি এক বিষয় বইমেলা সম্বন্ধে বা ধরেন বাংলাদেশ সম্বন্ধে, তাহলে কিন্তু হবে এটা হবে না। তখন গুগল এটাকে নেগেটিভ মার্কিং করবে, অর্থাৎ এখানে বা সার্চ ইঞ্জিনগুলো নেগেটিভ মার্কিং করবে। অর্থাৎ এখানে আপনার কি করতে হবে, যে ধরনের ওয়েবসাইট সেই ধরনের কি ডাটা এখানে লিখতে হবে শর্টকাটে। ধরেন আপনার কি 100টা লেটার বা 200টা লেটারের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে হবে খুব ছোট করে। এখানে দেখেন এখানে কিন্তু বেশি লাইন কিন্তু দেখায় না, দেখেন অল্প কিছু লাইন দিয়ে পরে কি শেষ। সো আপনি যদি অসংখ্য লেখা লিখেন তাহলে কিন্তু এখানে আসবে না। শর্টকাটে 1 লাইন 2 লাইনের মধ্যে পুরো ঘটনা না আসবে না, মানে অল্প কথা লেখার মধ্যে পুরো ঘটনাটাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে সে যেটা চাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে আছে কিনা। এরপরে কিছু দেখেন কিওয়ার্ড কোনগুলো, এই যে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ করি বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটা হচ্ছে কি কিওয়ার্ডগুলো কিন্তু অনেক রকম হতে পারে। দেখেন আমি যদি একটা সিঙ্গেল যদি একটা লেটার দিয়ে সার্চ করি সেটাও কি কিওয়ার্ড, যেটা নাম্বার দিয়ে সার্চ করি সেটাও কি কিওয়ার্ড। আবার আমি যদি ধরেন এভাবে একটা ওয়ার্ড দিয়ে সার্চ করি সেটাও কিওয়ার্ড। আর আমি যদি এখানে বলি কি হাউ টু লার্ন রিয়েক্ট, এটা একটা কি কিওয়ার্ড। অর্থাৎ আপনি যা লিখে এন্টার দিবেন সেটাই কি কিওয়ার্ড। এই আপনার ওয়েবসাইটগুলো মানুষ কি লিখে সার্চ দিলে পাবে সেরকম কিওয়ার্ডগুলো আপনি এখানে কি দিবেন 1 বাই 1। যদি মনে করেন সেটা একটা কি লেটার, তাহলে একটা লেটার পরে একটা কি কমা দিয়ে দিবেন। যদি মনে করেন সেটা একটা ওয়ার্ড হতে পারে তাহলে ওয়ার্ডটার পরে একটা কি কমা দিবেন। যদি মনে করেন এটা পুরো একটা সেন্টেন্স তাহলে পুরো একটা কি সেন্টেন্স লেখার পরে একটা কমা দিবেন, তাহলে তখন সেটার একটা কিওয়ার্ড হিসেবে কি কাউন্ট করবে। এটা এসইওর কাজে করতেছে আপনার এগুলা। গড়না ক্লিয়ার সবাই? এবার আপনি বলতে পারেন যে হচ্ছে যে আমি ধরেন একটা হলো যে বিয়ের সাথে একটা ওয়েবসাইট বানাচ্ছি, হতে পারে না এরকম, সেটার জন্য কিওয়ার্ড কি হতে পারে। আবার এটা ডিজিটাল মার্কেটিং কিছু টুলস আছে যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আপনি আপনার ওই টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করে এগুলো এখানে নাকি বসায় দিবেন। আর যদি বলেন যে আমি পারি না তাহলে যে পারে তার হেল্প নেবেন। কথা বুঝে গেল? ওকে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এখন আপনি তো হচ্ছে যেগুলো জানতে হবে এগুলো আপনাকে। আচ্ছা, এর তাহলে সে পরবর্তীতে ওয়েব ডিজাইন শিখে আপনার কাজ নিয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এরপর অথর হচ্ছে কি মালিক। এখন মালিকের নামটা এখানে লিখবেন। মালিক কয়েকভাবে হতে পারে, একটা হচ্ছে কি যে ইনভেস্ট করছে তার নাম বা তার কোম্পানির নাম, অথবা হচ্ছে যে এটা ওন করবে তার নাম বা তার কোম্পানির নাম, অথবা আপনার নাম। অনেক সময় আমরা যেটা করি পার্সোনাল, এটা আসলে ইলিগাল, তারা আমরা করি। ধরেন এটা তো অ্যাকচুয়ালি জানে না যে আছে, সে জানে না এরকম কিছু একটা আছে, তো এখানে আমরা কি করি আমাদের নামটা লিখে দিয়ে দিই। হ্যাঁ, এটা হলো সুবিধাটা কি, সুবিধা হচ্ছে যে ধরেন কেউ যখন দেখলো যে এটা ভালো লাগছে ওয়েবসাইটটা, তারা খুঁজতে পারে যে কে বানাইছে, তার সাথে কন্ট্যাক্ট করে আমি জিনিসটা কি বানাইনি। তো আমি যদি এখানে যদি আমার ইমেল দিয়ে রাখি, হ্যাঁ, তাহলে সে আমার ইমেলে আমার কন্ট্যাক্টে কি ইয়ে করে সে হচ্ছে কি করবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ক্লিয়ার? এটা একটা উপায়। আবার আপনি বলেন যে না আমি যে অথেন্টিক করবো, তাহলে আপনি কোম্পানির নাম দিয়ে দিবেন। ধরেন এখানে আমরা আছে পেন্সিল বক্স, আর তখন কি পেন্সিল বক্সের নাম দিয়ে দিতে পারেন। এইটা একটা ভালো কথা বলছি। হ্যাঁ, এবার যদি আপনি একাধিক জিনিসও দিতে পারেন, তখন আমি যেটা করি এবার কমা দিয়ে লিখতে পারেন, অথবা আপনি কি এভাবে হাইফেন দিয়ে লিখতে পারেন পেন্সিল বক্স, আর এখানে আপনি কি আপনার ইমেল নাম্বার কি আপনি লিখে রাখলেন। কোনো ঝামেলা নেই। ক্লিয়ার কথা? আবার এখানে রিস্কও আছে একটা। ধরেন আপনি অন্য কারো কন্টেন্ট কপি করে নিয়ে আসছেন, ওখানে ওয়েবসাইট কপি করে নিয়ে আসছেন, তখন কিন্তু ধরে মামলা করে দিবে, কপিরাইটের মামলা খেয়ে যাবেন। ওকে, তো এবার আপনি রিস্ক নিয়ে আপনি কাজ চালাতে পারেন। যদি বুঝে যায় বুঝবে কেন? আমি মনে করেন ওইখানে লেখা আছে যে শুক্রবার, আমি দিলাম বৃহস্পতিবার, আচ্ছা, এটা যাই হোক, এটা ডিপেন্ড করে অনেক কিছু। তাহলে দেখেন আমরা কি কি শিখলাম এখানে। আরে প্লিজ সাইলেন্ট থাকি। আমরা কি কি শিখলাম? বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ কেন ইউজ করব, বুটস্ট্র্যাপ কিভাবে কনফিগার করব, অনলাইন থেকে কিভাবে করব, অফলাইন থেকে কিভাবে করব। এবার আমরা শিখলাম কি কিছু ম্যাটার কাজ শিখলাম আমরা। হ্যাঁ, দেখেন তো এই ম্যাটারগুলো অ্যাকচুয়ালি কি করতেছে আমাদের জন্য। তারা আমাদের ওয়েবসাইটের ইমপ্রেশনগুলো ক্যারি করতেছে না, সে কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে বা কি ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে সেটা বলতেছে। এরপর বিওফোর্ডের ব্যবসা কি হবে সেটা বলতেছে। এই ওয়েবসাইটের ডেসক্রিপশন কি হবে সেটা ক্যারি করতেছে। ওয়েবসাইটে কি কি ইনফরমেশন লিখে সার্চ করলে মানুষ পাবে, কিওয়ার্ড লিখে সার্চ করবে সেটা ক্যারি করতেছে।
এটা কে বানাইছে সে ওনার নাম ক্যারি করতেছে, তাহলে এটার অ্যাকচুয়ালি কাজ কি ইনফরমেশনগুলো ক্যারি করা। ওকে, আচ্ছা এটুকু কারো কোনো ঝামেলা আছে, কোনো কনফিউশন? নাইস। নেক্সট আপনাদের হচ্ছে একটা 5 মিনিট ব্রেক। হ্যাঁ, আপনারা এটা একটু ঘুরেন 5 মিনিট, কোথাও যাওয়া যাবে না, একটু গল্প টল্প করেন। 10 মিনিট দেন স্যার, ঘুম পাচ্ছে আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ কনফিগারেশনটা বুঝে গেছি আমরা। হ্যাঁ, এখন দেখেন যে বুটস্ট্র্যাপ শিখবো কিভাবে। লাস্ট ম্যান যারা আছেন একটু প্লিজ এদিকে খেয়াল করেন। বুটস্ট্র্যাপ পড়তে গেলে বা শিখতে গেলে আমি একটা কি ফর্মুলা সবসময় আপনাদের সাথে শেয়ার করি, সেটা একটু খেয়াল করেন একটু। হ্যাঁ, ডক্সে আসেন, ডক্সে আসার পরে এখানে নিচে দিয়ে গেলে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ শিখবেন কিভাবে শিখবো, এটার উত্তর কি হতে পারে দেখেন। আমি যেটা ফলো করি আপনারা এটা ফলো করবেন আজকে সবাই। জুবাইর দেখতেছেন, শুনতেছেন কথা? আচ্ছা, শুনলে হবে। দেখেন, আপনারা প্রথমে যেটা করবেন, এখানে এসে এই যে নিচের দিকে নামবেন, নিচে নেমে কন্টেন্টটা প্রথমে পড়বেন। কন্টেন্টের মধ্যে কি কি পাবেন দেখেন। কন্টেন্ট বলতে আমরা নরমালি কি বুঝি? তার টেক্সট, ইমেজ, হ্যাঁ, অডিও, ভিডিও, ফর্ম, টেবিল যা যা আছে এগুলো অ্যাকচুয়ালি সবই কি কন্টেন্ট। তো এখানে কন্টেন্ট নিয়ে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। দেখেন, আপনি টাইপোগ্রাফি নিয়ে কিছু জিনিস পেয়ে যাবেন, ইমেজ নিয়ে পেয়ে যাবেন, টেবিল নিয়ে পেয়ে যাবেন, ফিগার নিয়ে পেয়ে যাবেন। অর্থাৎ টাইপোগ্রাফি বলতে কি বুঝি? টেক্সটের যে বিষয়গুলো এগুলো হচ্ছে কি টাইপোগ্রাফি। কতভাবে লেখাকে সুন্দর করা যায়, আকর্ষণীয় করা যায়, সেটা হচ্ছে কি টাইপোগ্রাফি। তো এই টাইপোগ্রাফি রিলেটেড যা আছে এখানে পেয়ে যাবেন। একটা ইমেজকে কিভাবে রেসপন্সিভ করতে হয় আর কি কি সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। একটা টেবিলকে কিভাবে রেসপন্সিভ করতে হয়, কিভাবে টেবিলের সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা এখান থেকে কি পেয়ে যাবেন। এবার থাকে কি ফর্ম, রাইট? ফর্মের যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং ওরা হচ্ছে কিছু আপনাকে লেআউটও বানিয়ে দিছে, ফর্ম বানিয়ে দিছে, যেগুলো জাস্ট আপনি নিয়ে এসে ইউজ করতে পারবেন। ধরুন আপনি যদি একটু এখানে আসেন, ওভারভিউতে আসেন, হ্যাঁ, দেখবেন যে হচ্ছে কি ওরা এই ধরনের ফর্ম বানিয়ে রাখছে এটা। হ্যাঁ, তারপর দেখবেন যে হচ্ছে যদি একটু ইয়েতে আসেন, ধর ফর্ম কন্ট্রোলে আসেন, হ্যাঁ, অথবা যে লেআউটে আসলে দেখবেন যে কি কিছু ফর্ম বানিয়ে রাখছে, রেডি করে রাখছে ওরা, বিভিন্ন ধরনের ফর্ম রেডি করে রাখছে। এগুলো জাস্ট নিয়ে ইউজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। ওকে, তো 100% রেসপন্সিভ এগুলো। তাহলে দেখেন প্রথমে কি করবেন, এসে কন্টেন্ট পড়বেন, তারপরে এসে কি পড়বেন, ফর্মস পড়বেন, তারপরে এসে আবার যে কম্পোনেন্ট এগুলো পড়বেন। তবে এগুলো পড়ার আগে আপনারা একটু উপরে যাবেন, উপরে যে লেআউটে আসবেন। লেআউট, তো লেআউটে আসলে আপনারা যেটা বিষয়টা পাবেন, যে ভাই মাত্র যে কথা বললো যে রেসপন্সিভ, যে একটা স্ট্রাকচারকে একটা অ্যাপ্লিকেশনে কিভাবে রেসপন্সিভ করতে হয় সেই বিষয়টা আমরা শিখবো হচ্ছে কি এই লেআউট থেকে। তাহলে দেখেন তো আপনি কন্টেন্ট সম্বন্ধে জানলেন, আপনি কিভাবে একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করতে হয় এটা সম্বন্ধে কি জানলেন, তাহলে কাজটা কি গোছায় গেল না আপনার? এরপর আপনার কাজ কি? ধরেন যদি কিছু রেডিমেড জিনিস পাওয়া যেত, ধরেন কি ন্যাপবার আমাদের দরকার, রেডি করা থাকলে ব্যাপারটা ইজি। একটা স্লাইডার আপনি বানাবেন, রেডি করা থাকলে ব্যাপারটা কি ইজি, জাস্ট কপি করে আনলেন, জাস্ট পেস্ট করলেন, ইউজ করলেন, শেষ, কাজ হয়ে গেল। এই যে বিষয়গুলা এগুলো আপনারা পাবেন হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে। কোথায় পাবেন? কম্পোনেন্টস এর মধ্যে। কম্পোনেন্টস এর মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলো একটা রেডি কম্পোনেন্ট। এই রেডি কম্পোনেন্ট গুলো আপনারা জাস্ট কি পিক করবেন, ইউজ করবেন, পিক করবেন, ইউজ করবেন। লাইক ধরেন হচ্ছে যে কি কথা হচ্ছে ন্যাপবার। এই ন্যাপবার যদি আপনি যান, দেখবেন যে ন্যাপবারটা রেডি করে দিয়ে রাখছে এরা। হ্যাঁ, এই যে ন্যাপবার, এটা ন্যাপবারের ব্র্যান্ড আছে, কিছু কি আছে এখানে, লিঙ্কের আইটেম আছে, এটা ড্রপ ডাউন আছে, এটা সার্চ বার আছে, সব মানে যা যা লাগে সব দিয়ে রাখছে। এবার আপনি এটা কিন্তু পিক করবেন আর আপনি যেখানে জাস্ট কি পেস্ট করবেন, আপনার কাজ হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে পিক করে যদি আমি এখানে এনে এটাকে ফেলে দিই, আমি এখানে রাখলাম, এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল বি পেস্ট, দেখেন আমার ওয়েবসাইটে একটা ন্যাপবার কি রেডি হয়ে গেছে। এই যে এটাকে আপনি কাস্টমাইজ করেন, ডিজাইন করেন, ইউজ করেন, সিম্পল। ওকে, তো এই ধরনের রেডিমেড জিনিসগুলোরে ওরা কি বলতেছে দেখেন তো, কম্পোনেন্টস বলতেছে। হ্যাঁ, তাহলে এগুলোরে আমরা কি বলবো? এগুলো যেগুলো আছে 100% ফ্রি। এগুলো তো এগুলো যেগুলো আছে একটা থাকলে দেয় না, পারগুলোতে বানাবেন নাকি? আচ্ছা, এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনি আরো কিছু জিনিস পাবেন, হেল্পার্স পাবেন। আপনি নিচের দিকে আসলে কিছু পাবেন ইউটিলিটিস। ইউটিলিটিস কি খেয়াল আছে? আমরা কিন্তু বারবার বলতেছিলাম ইউটিলিটিস নিয়ে। ছোট ছোট এসব সিলেক্টর আছে, ছোট ছোট সিলেক্টর, ধরুন ইন্ডিপেন্ডেন্ট টাইপের, এটা আপনি বারবার ইউজ করতে পারতেছেন বিভিন্ন জায়গায়, সেগুলো হচ্ছে কি ইউটিলিটিস। হ্যাঁ, আমরা একটু বারবার বলছিলাম এগুলো। যেমন কালারের ভিতরে গেলে দেখবেন যে কি অনেকগুলো কালার পাবেন। এরা কিন্তু বলতেছে না আপনি পি এর মধ্যে কালারটা দেন বা এইচ এর মধ্যে কালারটা দেন, এরকম কিছু বলতেছে না। মানে যে কোনো ফন্টের মধ্যে কালারটা আপনি ইউজ করতে
পারবেন। এই জন্য এগুলো হচ্ছে কি দিলে ছোট ছোট ক্লাস, এই যে টেক্সট প্রাইমারি তার কাজ শেষ, আর এটা অ্যাপ্লাই করলেই এরকম প্রাইমারি কালারের কালারটা কি পেয়ে যাবেন, নীল নীল টাইপের একটা কি কালার এখানে কি আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখেন আমি আবার বলতেছি কিভাবে শিখবেন জিনিসটা, আমি আবার প্রথম থেকে বুঝতেছি। বুটস্ট্র্যাপে আসবেন, আপনি কোন ভার্সন যাচ্ছে এটা কি চেক করবেন, অলওয়েজ লেটেস্ট ভার্সনটা কি ট্রাই করবেন ইউজ করার। আর এমন যদি হয় যে আপনি আগের অন্য পুরনো কারো কোডে কাজ করতেছেন, তাহলে দেখবেন যে সে কোন ভার্সনটা কাজ করছে, তাহলে আপনাকে সেই ভার্সনে যে কাজ করতে হবে, নাহলে তার কোড আপনার কোড কি মিলবে না, পরে কাজও হবে না। এখন কোশ্চেন করতে পারেন জানবেন কি হবে, রাইট এক্স্যাক্টলি জানবো কি হবে। এখন দেখেন এটা আমার একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে কি নিশ্চয়ই বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে, এটা আপনি বুঝে ধরেন। তাহলে আপনি কন্ট্রোল ইউ চাপেন, কন্ট্রোল ইউ চাপলে বুটস্ট্র্যাপের লিঙ্ক আপনি ডেফিনেটলি পাবেন। হ্যাঁ, এবার এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি ভার্সন টার্সন অলরেডি কি দেখতে পাবেন। যদি তারা কোনো মডিফাই না করে ডেফিনেটলি ভার্সন আপনি কি দেখতে পাবেন। ম্যাক্সিমাম লোকজনই যারা কি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ভার্সন নিয়ে কাজ করে তারা মডিফাই করে না অ্যাকচুয়ালি, কারণ এটা মডিফাই করলে কিছু ঝামেলা আছে। সো আপনি এখানে গেলে কোন ভার্সনে কাজ করছে এক্স্যাক্টলি ওই ভার্সনটা আপনি কি পেয়ে যাবেন। সবটার উপরে মাথার উপরে এরকম থাকে, আর যদি থাকে তাহলে হচ্ছে যে আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যে সুন্দর করে ওই ভার্সনটা সিলেক্ট করে নেবেন। যদি এখানে যদি শর্টকাটে না পান, অল ভার্সনে গেলে সবগুলো ভার্সন দেখাবে, তখন সেই ভার্সনটা সিলেক্ট করলে সেই ভার্সনটার আপনার কি কোড চলে আসবে। আর এখানে যে ভার্সনটা সিলেক্ট করা থাকবে এখানে এক্স্যাক্টলি সেই ভার্সনেরই কি ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। কথা ক্লিয়ার? যদি সিরিয়াল লিঙ্ক দেওয়া থাকে সেটা কি ওই ভার্সনেরই সিরিয়াল লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওয়েব পেজ কিভাবে দেখবেন, দেখেন যে কোনো ওয়েব পেজের মধ্যে কন্ট্রোল ইউ দিলে তার সোর্স কোডটা দেখা যায়। কি দিলে? দেখেন W3 স্কুলের সোর্স কোড এটা দেখা যাচ্ছে। আর বুঝিয়ে না বুঝিয়ে কোড দেখতে পারবেন আপনি। আর এখানে কোড এর আগে কি লিঙ্কগুলো থাকে, লিঙ্কও দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। ওটা ক্লিয়ার নাকি বুঝে নেই? আচ্ছা, তাহলে আসেন আবার আমরা কি আমাদের চাইতে হবে কোথায়, লেটেস্ট ভার্সন। হ্যাঁ 5.1 1 তো আমাদের না, আমাদের হচ্ছে কত, আমরা অল ভার্সনে যে এখানে 5.3টাকে সিলেক্ট করে নিলাম, চলে আসলো। এরপরে কি করবেন আবার বলতেছি, আবার ডক্স যাবেন। প্রথমে কি ডক্সে গিয়ে প্রথমে কি আপনি এখান থেকে HTML ফাইল ডেডিকেট করে হয়তো এটা কপি করে নিয়ে যাবেন, এটা কপি করে নিয়ে গেলে ঝামেলা শেষ। এটা কপি করলে কি হয় দেখেন, কোনটা কুইক স্টার্ট থেকে 2 নাম্বারটা কপি করবেন। এখানে বলছি ইনক্লুডিং বুটস্ট্র্যাপ CSS এন্ড JS, এটা কপি করবেন। এটা কপি করলে আপনার ফুললি বুটস্ট্র্যাপের সেটআপটা কি আপনার চলে আসবে। খেয়াল করেন, এই মেটা দিয়ে দিয়েছে, মেটা কি বিফোর দিয়ে দিয়েছে, টাইটেলও দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে কি বুটস্ট্র্যাপের লিংক দিয়ে দিয়েছে, CSS-টা বুটস্ট্র্যাপের লিংক দিয়ে দিয়েছে কি JS-টা। খেয়াল করতে পারেন। তবে এখানে কিছু বাড়তি কোড আছে, এটা বুঝতে পারতেছেন নিশ্চয়ই আপনারা, না লিংক কিন্তু এত বড় হওয়ার কথা না। এই বাড়তি কোড যেগুলো আছে এগুলো কি একটু আইডেন্টিফাই করেন তো। লিংক হাইপার রেফারেন্স আমরা চিনি, তো আমরা কি রিলেশনও চিনি। এখান থেকে এরপরে যেগুলো চিনি না এগুলো জাস্ট আলতো করে কি ফেলে দেন, সহজ কথা। এখানেও আসেন, আমরা SRC এর কাজ অলরেডি জানি, এটার কাজ হচ্ছে কি লিংক দেওয়া। এরপরে যেটা আছে এটা আপনি কি জাস্ট কি ফেলে দেন, তাহলে দেখেন তো আবার আগের মতো সবকিছু। এরপরে আপনার কাজ হবে কি বলেন তো, যদি এটা নিয়ে আসে এরপর আপনাদের কাজ হবে কি, CSS লিংক করা আছে স্যার। রাইট, এরপরে হবে আপনার CSS এর লিংক করা। ধরেন আপনি এটা CSS তো লাগবেই আপনার, এটা আপনি লিংক করতে হবে না, নাকি করবেন না? করবেন। আমি লিংকটা করে দিচ্ছি, বুটস্ট্র্যাপ লিংক করে নিলাম। এখানে বুটস্ট্র্যাপটা কি দিয়ে দিচ্ছি। এরপরে এটার লিংক করতে হবে। কোথায় লিংক করবে এটা? বুটস্ট্র্যাপের জাস্ট কি পরেই, অথবা কাস্টম CSS কিছুটা লিখতে পারেন আপনি। হ্যাঁ, তো আমি লিখে দিচ্ছি, এটা দেখেন, এটা কপি করে এখানে রাখলাম যাতে আমরা কোডটা একটু কি শর্টকাটে হয়ে গেল আর কি। আমি অ্যাসেটস থেকে অ্যাসেটস তারপর কই যাব বলেন তো, CSS থেকে style.css, মানে আপনার যে ফাইল সে ফাইল আপনি লিখে দিলেন। দেখেন তো খুব শর্টকাটে আমরা কি ইয়া পেয়ে গেলাম, বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটাও পেয়ে গেলাম, আবার আমাদেরটাও কি লিংক আপটা করে ফেললাম। একটু খেয়াল থাকবে সবার, খেয়াল থাকলে এটা করতে হবে, না থাকলে করতে হবে নাকি, কারণ খেয়াল রাখা উচিত, রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপর আসেন, এরপরে বলছিলাম কিভাবে আমরা শিখবো। হ্যাঁ, যদি আপনি বুটস্ট্র্যাপ শিখতে চান প্রথমে কি করবেন, এসে কন্টেন্ট পড়বেন, তারপরে কি ফর্মস পড়বেন, তারপরে এসে কি লেআউট পড়বেন। এটা পড়লে কি পাওয়া যাবে, কিভাবে রেসপন্সিভ করা যায় একটা ওয়েবসাইটকে সেটা আমরা শিখতে পারবো। এটার থেকে কিভাবে কন্টেন্টগুলোকে রেসপন্সিভের সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা দেখতে পাবো। ফর্ম থেকে কিভাবে কি রেসপন্সিভ সুবিধা পাওয়া যায় সেটা আমরা দেখতে পাবো। এবং কম্পোনেন্টসে কি পাবো,
কিন্তু রেডিমেড কি আমরা কম্পোনেন্টস পাবো যেগুলো একদিলে রেডি আছে, আমি জাস্ট কি পিক করব, ইউজ করব, আমাদের কাজ হয়ে যাবে। এরপরে কিছু হেল্পারস আছে, কিছু কি টিউটরস আছে, এগুলো অ্যাকচুয়ালি ওই যে হেল্পিং হ্যান্ডের মতো করে কাজ করবে সবার সাথে। তো আমরা 1 বাই 1 গেলে সব বুঝে যাবো আমরা। হ্যাঁ, এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? সবাই বুঝতে পারতেছি, শুনতে পারতেছি কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমাদের একটা কোশ্চেন হচ্ছে কি বুটস্ট্র্যাপের আগে যদি আমার কাস্টম সিএসএস দিয়ে কোনো প্রবলেম আছে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে। দেখেন আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, একটু খেয়াল করেন। আমি এই যে এখানে H1 আছে, হ্যাঁ, H1 থেকে যদি আমরা একটু এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। যে কোনো এলিমেন্ট ইন্সপেক্ট করলে আমরা এখানে কি দেখতে পাই বলেন তো? এদিকে HTML দেখতে পাই, এদিকে CSS দেখতে পাই। আমি হ্যালো HTML এর উপর আসলাম, এখানে দেখেন যে RF CSS যেটা আছে এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের CSS। হ্যাঁ, তো এখানে বলছে ফন্ট সাইজ 25 REM, এটা কিন্তু ডিফল্ট না, এটা কার? বুটস্ট্র্যাপ দিচ্ছে। এবার দেখেন এখানে আরো দিকে আসেন, ও বলতেছে কি এটাগুলো সব বুটস্ট্র্যাপের CSS এগুলো। হ্যাঁ, তো মার্জিন টপ কি 0, মার্জিন বটম কি 0.5, ফন্ট রেট কত 500, লাইন হেড কত 1.2। এটা হচ্ছে কি ফন্টের কালার। আমরা এটা শিখবো কিভাবে কালারটা, নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ যে এরকম কালার কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসের জন্য থাকলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি শিখতে পারেন কোড আপনার আরো অনেক বেশি কমে যাবে। এগুলো হচ্ছে যে এই হচ্ছে ডিফল্ট কালার, যেগুলো কি HTML থেকেই দিচ্ছে, মানে ডিফল্ট কোড, এটা কালার না। এবার দেখেন এখানে কি হচ্ছে, ফন্ট সাইজ 2em কেটে দিছে, ফন্ট ওয়েট বোল্ড কেটে দিছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি ডিফল্ট HTML দিচ্ছে। এটা এরপর হচ্ছে কি এগুলা কি করছে কাস্টম CSS এ লিখছে। কে লিখছে? বুটস্ট্র্যাপ। এজন্য হচ্ছে যেগুলা কাস্টম CSS এরা লিখছে আর যেগুলা কি ডিফল্ট আছে সেগুলো ওভাররাইড হয়ে যাচ্ছে। এটা তো আমরা বুঝি, ফন্ট ওয়েট আর 500 ফন্ট ওয়েট কি বোল্ড, তাহলে ওভাররাইড হয়ে এটা কি পাচ্ছে। এবার ধরেন হচ্ছে যে আপনিও কিছু লিখবেন এসনের জন্য, মানে কি আমরাও কিছু এসনের জন্য কি লিখবো। ধরেন আমরা এখানে আসলাম, এখানে এসে লিখলাম হচ্ছে কি H1, ফন্ট সাইজ কত কত লিখলাম কি 60 পিক্সেল। এরপর লিখলাম ধরেন কি ফন্ট ওয়েট ধরেন লিখলাম হচ্ছে কি 600। হ্যাঁ, এবার লিখলাম কালার হচ্ছে লিখলাম রেড। 3টা প্রপার্টি লিখলাম। এটা কে পাবে এই প্রপার্টিগুলো? যদি লিঙ্কটা ঠিক থাকে তাহলে এই H1টা কি পাবে। এবার দেখেন ঘটনাটা কি ঘটে, বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কালারও পেয়ে গেছে। এবার এখানে একটু দেখেন অ্যাস্ট্রোর CSS মানে আমাদেরটা থেকে কি এগুলা পাচ্ছে, আর ওদের CSS দেখেন ফন্ট সাইজ কি ক্রস হয়ে গেছে, এদের এটাও কি ক্রস হয়ে গেছে। এখানে দেখেন ফন্ট ওয়েট ক্রস, কালারও কি ক্রস, আর এগুলো তো আগে থেকেই এই নিজে ক্রস করে দিচ্ছিল। এটা কারণটাই, কারণ হচ্ছে যে যেই সিলেক্টরটা লাস্টে পাচ্ছে সেটার প্রায়োরিটি বেশি, সেখানকার প্রপার্টিগুলো যখন কি ডিফল্ট প্রপার্টির সাথে কি ম্যাচ করতেছে, ভ্যালুগুলো তখন কি রিপ্লেস হয়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে? এবার এখন যদি মনে করেন হচ্ছে যে এই লিঙ্কটার নিচে না থেকে যদি উপরে থাকতো, তাহলে প্রথমে আমাদের কোডগুলো পাবে, তারপরে কি বুটস্ট্র্যাপের কোডগুলো পাবে, তাহলে লাস্টে তাহলে কে থাকবে? বুটস্ট্র্যাপ। তখন আর আমাদের কি ওভাররাইড করার পাওয়ারটা থাকবে না। হ্যাঁ, তখন আবার আপনারা যদি কাজ করতে তাহলে আবার এখানে এসে ইম্পর্টেন্ট লিখতে হবে, তাহলে এখানে লিখতে পারে তখন কি ইম্পর্টেন্ট এভাবে করে কি লিখতে হবে আপনাকে, তখন আবার এটা কাজ করবে। তো এটা একটা হ্যাসেলের কাজ না, ঝামেলা। তার চেয়ে ভালো হচ্ছে আমরা কি মনে করো বাই ডিফল্ট তার পাওয়ারটা কি বাড়ে দিতে পারি এইভাবে। তাহলে আমাদের CSS-টা অলওয়েজ কোথায় পড়বে বলেন তো? নিচে। সবাই ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আমাদের। স্যার ছেড়ে দেন স্যার। না না, আরো আধা ঘন্টা। স্যার মাত্র